Uh, Good evening. Back again in Facebook Live. অনেকদিন কোনো ফেসবুক লাইভ করিনি। বেশ কিছু ওয়েবিনারে এবং অন্যান্য ব্যাপারে ব্যস্ত ছিলাম। And was doing some workshop with IMF, Indian Mountaineering Foundation. In fact, those workshops were really interesting and informative. In fact, when Institute of Exploration asked me to be here with another Facebook Live, আমি এর আগেও ইনস্টিটিউট অফ এক্সপ্লোরের সাথে ফেসবুক লাইভ করেছিলাম। তখন আমি ভাবলাম যে ওয়ার্কশপগুলো চালু করেছি যেটার ব্যাপারে প্রথম একটা ওয়ার্কশপ করেছিলাম যে ফিক্স রোপ অ্যান্ড অ্যাঙ্কারিং। তারপরে আমরা করেছি যে রক ক্লাইম্বিং কোর্স কি করে একটা কোর্স কিভাবে আমরা চালাতে পারি, সেখানে আমরা অনেক কিছু বলেছিলাম যে র্যাপেলিং ইত্যাদির ব্যাপারে, যে কিছু নতুন জিনিসপত্র। But often I get the questions that is often I get the question that when you go opening a new route, how it happens. আসলে আমরা যে মাউন্টেনিয়ারিং করি সেখানে হয় কি, আমরা কি করি না আনন্দ পেতে যাই, অ্যাডভেঞ্চার। সো হোয়াট ইট অ্যাডভেঞ্চার, যেখানে আমরা অজানাকে জানার, অচেনাকে চেনার জন্য চাই। ইটস আননোন রুটস অ্যান্ড দ্য আননোন where we can expect every turn of the road or every step we can expect the unexpected. That's the adventure. So however, to face those unexpected things, we have to be ready. কারণ যে আমাদের যে সমস্ত এক্সপিডিশন বা ট্রেকিং আমরা যাই, ইনফ্যাক্ট আজকেও আমি দুখানা অফার পাচ্ছিলাম যে আমার তার সাথে যাওয়ার জন্য কিছু জানার, আবার পানপাতিয়া যাওয়ার জন্য বা আবার অরেঞ্জ কল যাওয়ার জন্য, এসবের জন্য। বাট আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। বারবার এক রাস্তায় গিয়ে তো সেই আমি তো চিনি প্রত্যেকটা রাস্তার বাঁক, প্রত্যেকটা বাঁক বা প্রত্যেকটা পাথর না হলেও কিছু তো আমার চেনা। অতএব সেখানে যদি যাই, ঠিক কতটা আনন্দ পাবো কি যদি আমি একটা অচেনা রাস্তায় যাই। তাই জন্যে নতুন রাস্তায় গেলে যে একটা বা কেউ একটা কোনো জায়গায় যায়নি, আমি প্রথম সেখানে যাচ্ছি, তার যে একখানা আহ, যে এক্সাইটমেন্ট উই গেট when you get the new আপনার যাদের ওকে, সো ইটস যদি আমরা সেরকম একটা আনএক্সপেক্টেড এরিয়াতে যাই, আনএক্সপেক্টেড রুটস যেখানে, সেখানে যে আমরা যে আনন্দটা পাই, that would be much more interesting, isn't it? বাট এইটাই হচ্ছে যে অ্যাডভেঞ্চারের আনন্দ। আমরা যখন কোনো একটা নতুন রুট করতে যাব, বেশিরভাগ এক্সপিডিশনই হয় কি, চেষ্টা করা হয় যে বেশিরভাগ এক্সপিডিশনেই সকলে চেষ্টা করে যে যে রুটগুলো লোকে আগে গেছে সেই একই পিকে যাচ্ছে, লোকে সেই একই ট্রেকিংয়ে যাচ্ছে, কেন নতুন রাস্তায় যাব না। এই নতুন রাস্তায় যখন যখন আমরা যাই, ইজ ইট ওকে দ্য সাউন্ড নাও? দ্য সাউন্ড ইজ নট ওকে, প্লিজ টেল মি। সো আমরা যখন নতুন রাস্তায় যখন যাব, দেবুদা সরি একটু, হ্যাঁ আমি এখন ওই ফিডব্যাকটা নিচ্ছি, সাউন্ডটা একটু খুব স্লো আসছিল, তো আমার মনে এখন ঠিক আসছে, আপনি চালিয়ে যান। কোনো এ হলে আমি আপনাকে মেসেজ ছাড়ছি। ওকে ওকে। সো আমরা যদি কোনো নতুন রাস্তায় আমরা যাই, সেক্ষেত্রে আমাদের ক্লাইম্বিং এ নিউ রুট, বিফোর দ্যাট উই নিড টু টেক সাম প্রিপারেশন। আমি যে আজকে এটা দেখাবো বলে ভাবছিলাম, প্রথমে ভেবেছিলাম যে শুধুই বক বক করবো, কিন্তু সবাই বললেন না, কিছু ছবি টবি দেখাবো। তা যে ছবিটা কলকাতায় অনেকেই দেখায়নি, কয়েকবার ভাবলাম যে দেবাঙ্গন যে রুটটা সেটা দেখাবো। প্রত্যেকে একটা গান আসছে, হ্যাঁ, প্রত্যেকে একটা যাই হোক। তা সেক্ষেত্রে প্রথমে ভেবেছিলাম যে হয়তো টেকনিক্যালি কথাবার্তা বলবো, তারপরে দেখলাম যে কিছু ছবি দেখায়, কিছু গল্প বলি, সেটা বোধহয় বেটার হবে। তাই চেষ্টা করছি যে যে প্রোগ্রামটা লোকে দেখেনি আমাদের, অর্থাৎ বেশি দেখেনি, দেখেছে নিশ্চয়ই কিছু কিছু। এটা হচ্ছে 2009 সালে আমরা কেদার থেকে বদ্রীনাথ প্রজেক্ট রুট আমরা ক্লাইম্ব করেছিলাম, সেইটাকে আমরা দেখাতে চেষ্টা করব। যাই হোক,
তা 2009 সালে যদি যেটা কেদার থেকে বলতে গিয়েছিলাম তার বলার আগে আরেকটু বলি যে একটা নতুন রুট করতে গেলে আমাদের যেসব বিষয়ে বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে প্রথমত সেগুলো একদম যেমন আমরা রক ক্লাইম্বিং কোর্সে যখন যাই যেমন আমরা ভাবনা চিন্তা করি যে জিনিসগুলোকে নিয়ে ঠিক সেইভাবেই আমরা ভাবনা চিন্তা করব অর্থাৎ যে কোনো নতুন জিনিস করতে গেলেই আমরা সেই ডাব্লিউ কোয়েশ্চেন গুলোকে দিয়ে আমাদের ভাবতে হবে কোনো একটা এক্সপিডিশন অর্গানাইজ করার আগে এক্সপিডিশন হোক বা একটা কোনোরকম ট্রেকিং হোক যাই আমরা অর্গানাইজ করি সেগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে সেইটা কি প্রথমে হচ্ছে হোয়ার সে আমরা কোথায় যাব এই কোথায় যাব যখন আমরা ভাববো তার সাথেই আমাদের ভাবতে হবে যে উইথ হুম হু আর গোয়িং আর ডাব্লিউ হু আর গোয়িং কারা যাবে আমার সাথে দ্যাট ইজ দ্য টিম তারপরে কখন যাব হোয়েন কি করে যাব হাউ এইসব জিনিসগুলো ভাবতে হবে বিশেষত এখন যখন আবার এই নিউ নর্মাল এই কোভিড এর পরে এগুলোকে আমাদের আবার নতুন করে আবার ভাবতে শেখাবে যে আমরা কি করে যাব বা সেখানে গেলেও আমাদের নতুন করে কি ধরনের এক্সট্রা প্রিকশন নিতে হবে এই নিউ নর্মালে সাউন্ড আসছে না একদমই নাকি রাজেশ রাজেশ কোনো কথা বোঝা যাচ্ছে না বলছে তোকে রাজেশ হ্যাঁ দাদা, আমি শুনতে পাচ্ছি, বাট অডিয়েন্সের এটা হচ্ছে কি সাউন্ডটা, আর আপনার জ্যাকের একটু খিসখিস সাউন্ডটা আসছে। কোনো অন্য হেডফোন আছে কি আপনার কাছে? দাঁড়াও এক সেকেন্ড আমি চেষ্টা করছি অন্য একটা হেডফোনে হুম হুম। আর নাহলে আপনি মোবাইল দিয়ে চলে আসুন লাইভে। মোবাইল দিয়ে যাবো মোবাইল দিয়ে লাইভ তাহলে চলে এটাকে আসুন, শেয়ার অসুবিধা করবো নেই। যখন হ্যাঁ, এটা যেরকম দেখাবে আছে এটা তাই ওরকমই তো থাক। হ্যাঁ, যেটা এরকম আছে ওরকমই থাক, আপনি শুধু মোবাইলটা দিয়ে লাইভ চলে আসুন, তাহলে ওখানে একটু সাউন্ডটা আমার মনে ঠিক হয়ে যাবে। আমি অডিয়েন্সকে একটু, ভিউয়ারকে রিকোয়েস্ট করব একটু, জাস্ট আমার মনে সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছে, সো উই আর ট্রাইং আনাদার ওয়ে। আমি মোবাইলে যাবো মনে হচ্ছে তোমায় কালকে যেরকম এসেছিল ক্যান্সেল আমি কি করে যাবো বলো তো ওই কালকে, ওই লিঙ্কটা যেটা কালকে পাঠিয়েছিলাম, যেরকম কালকে মোবাইল এসেছিল। ঠিক আছে হ্যাঁ, এবার বলুন দাদা। হ্যাঁ ঠিক আছে তোমার হ্যাঁ, এবারে তো আর ক্লিয়ার আছে। এবারে ঠিক আছে, আপনি চালু করুন। যদি কোনো আপনি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে নিন, সামনে করে নিন। আর ডেস্কটপের ওটাকে মিউট করে সাউন্ডটা দিন। ডেস্কটপের সাউন্ডটাকে মিউট করে দিন। হয়ে গেছে, আমি করে দিয়েছি এই দিক দিয়ে। ঠিক আছে, এবারে চালু করুন দেবিদা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে তো এবার এবারে ঠিক আছে, হোপফুলি। ওকে আশা করা যায় সাউন্ডটুকু শুনতে পাচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে সো যাই হোক যে কথা বলছিলাম তা এই সব কথাগুলো আমাকে চিন্তা করতে হবে যে সর্বদা ভাবতে হবে যে প্ল্যানিং এর ব্যাপারটা আমায় চিন্তা করে নিতে হবে আর এই প্ল্যানিং এর সময় যেহেতু এটা নিউ রুট অতএব আমরা অন্যান্য এক্সপিডিশনের সময় যেমন বাকি লোকেদের যে এক্সপিডিশনের সময় তাদের আগেকার এক্সপিডিশন গুলো যে সমস্ত রিপোর্ট ইত্যাদিগুলো পড়ি এখন কিন্তু সেই রিপোর্ট ইত্যাদিগুলো আমরা পাবো না অতএব এক্ষেত্রে কিন্তু আমায় আরো বেশি করে স্টাডি করতে হবে যেগুলো সেটা হচ্ছে ম্যাপ স্টাডি করতে হবে এবং স্টাডি করতে হবে সমস্ত
যত ধরনের হ্যাজার্ড হতে পারে সেই পুরো হ্যাজার্ড গুলো কিন্তু আমাকে চিন্তা করতে হবে। হয় এবার আমি শুরু করছি, আমি যে ধরা যাক 2009-এর এক্সপিডিশনটা, যেটা একটা নতুন রুট আমরা ভেবেছিলাম। ইনফ্যাক্ট 2007-এর পানপাতিয়াতে ঘুরে আসার পরে কিছু ঘটনার জন্য হয়তো আমি কিছু মনক্ষুণ্ণ হয়েছিলাম, যার জন্য আমি ভেবেছিলাম যে 2009 যখন আমি মানে এই রুটটাকে আমি উল্টো দিক থেকে করব, এবং এই রুটটা যখন আমরা করব তখন সম্পূর্ণভাবেই ব্যাপারটাকে নিজেরা কন্ট্রোল করব। তাই জন্যে আমি সে আমার যে আর কি বলা যেতে পারে পাহাড়ের যারা আইডল, শিবটন আর টিলম্যান, তারা যে রাস্তায় গিয়েছিলেন, অর্থাৎ বদ্রী থেকে কেদারের দিকে, তাদের যে প্ল্যানটা ছিল বদ্রীনাথ থেকে কেদারনাথ পৌঁছবেন, সেটা যখন মার্টিন মোরান যখন চেষ্টা করেন এবং সেই উপর না পুরো রাস্তাটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে সোজা একটা নিচের দিকের রাস্তা দিয়ে না যেতে পেরে যখন ওপর দিয়ে চলে গেলেন ওনারা, এবং কলগুলো যেগুলো পেরোনোর কথা ছিল মান্দানি বুগিয়াল টু গিয়ের পর থেকে মান্দানি বুগিয়াল অবধি, তারা জঙ্গলের যে গান্ধারপঙ্গি জঙ্গলের যে গল্প বলেছিলেন, আমরা ভেবেছিলাম যে গান্ধারপঙ্গি জঙ্গলে আমরা আসবো, কিন্তু এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে উল্টো দিক থেকে। অর্থাৎ কিনা আমরা ভেবেছিলাম যেটা, যে আমরা শুরু করব ইনস্টেড অফ বদ্রীনাথ, যেটা হচ্ছে এইদিকে হচ্ছে বদ্রীনাথ, প্রথমবার 2007-এ আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে এইখান দিয়ে দিয়ে শুরু করে একদম স্ক্রিনের লেফট সাইড, আপনাদের রাইট সাইড, সেইখান থেকে এই পার্বতী কল ইত্যাদি হয়ে আমরা যে এসেছিলাম পানপাতিয়া হয়ে ঘুরে গিয়ে অসিততাল হয়ে আমরা মধ্যমেশ্বরে নেমে এসেছিলাম। কিন্তু এইবারে আমরা চেষ্টা করব গৌরীকুণ্ড থেকে শুরু করে একদম স্ক্রিনের আপনার রাইট সাইড দিয়ে বদ্রীনাথ কেদারনাথে ঢুকবো, কেদারনাথ থেকে মহাপান্তকল হয়ে ইয়াম্বুক বিশালী কল ইয়ানবুক কল এসে আমাদের প্ল্যান ছিল একদম উপর দিক দিয়ে মান্দানি বুগিয়ালও নামবো না, এই উপর দিক দিয়ে ক্রস করে আমরা নেমে যাবো গান্ধারপঙ্গি, এবং গান্ধারপঙ্গি থেকে আমরা উঠে আসবো অসিততালে, যে রাস্তায় অরুণ ঘোষ এবং ইয়ে হারিয়ে গেছিলেন 1984-তে। সেখান দিয়ে গিয়ে আমরা অসিততাল থেকে বেরিয়ে পানপাতিয়া হয়ে উল্টো দিকে নেমে চলে যাব সোজা, বা আমরা প্রথমে এই রাস্তায় গিয়ে বদ্রীনাথ যাব এবং বদ্রীনাথ থেকে আবার উল্টো দিকে ওই চৌখাম্বা কল পেরিয়ে গিয়ে নেমে চলে যাব গঙ্গোত্রীতে। একটা পুরো প্ল্যান ছিল। সব মিলিয়ে পুরো প্ল্যানটার জন্য আমরা ধরেছিলাম হচ্ছে 22 দিন। কিন্তু আসলে কি হলো, যখন এই 22 দিনের বদলে আমরা অরিজিনাল এক্সপিডিশনটা গিয়ে দাঁড়িয়েছি আমাদের 50 দিন। সেটাই হচ্ছে ঘটনা। এই ঘটনাটা কেন বলছি 50 দিনে দাঁড়িয়েছিল, কারণ এটা হচ্ছে আমাদের নতুন এক্সপিডিশন করার জন্য যে প্ল্যানিংটার দরকার ছিল, সেই প্ল্যানটা কিন্তু আমরা প্রপারলি করতে পারিনি আমি বলবো, কারণ এটা একটা ফেলিওর আমাদের পক্ষে। কারণ এই প্ল্যানটা যেখানে আমরা ভেবেছিলাম যে এই পার্টটাকে আমরা করে ফেলবো হচ্ছে মোটামুটি 15-16 দিনের মধ্যে, আর চৌখাম্বাকলের পার্টটাকে ওটাকে আমরা করে দিতে পারবো আরো 10 দিনের মধ্যে, এরকম মোটামুটি 1 মাসের আগেই নেমে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা যে কি দাঁড়িয়েছিল, যে কম ইনফরমেশন, যেহেতু আমরা আগের কোনো কেউ যাইনি, আগের যে আমরা ইনফরমেশন আমরা পেয়েছিলাম, হ্যাঁ, যাদের ভয়েসের অসুবিধা হচ্ছে তারা নিজেদের ভয়েসটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ আমার এখান থেকে এর চেয়ে বেশি ভয়েস আর বাড়ানো যাবে না। ঠিক। তারপরে আমরা যে ইনফরমেশন যেটা আমরা গিয়েছিলাম, হাইভার, তা আমরা এখান থেকে কথাগুলি যাচ্ছে, ওকে, যাই হোক, আবার আমরা ম্যাপে ফিরে যাব। ম্যাপটাই ফিরে গেলে আমরা দেখতে পাবো যে আমরা এই যে প্রথমে যে দাগটা আমরা ভেবেছিলাম যে আমরা যাব ওই অরেঞ্জ কালারটা আমরা ফলো করব, সরি রেড কালারটা এদিকে, এদিকে মাঝখানে এই গ্রিন অ্যান্ড অরেঞ্জ কালারটা ফলো করব। এই যে আমরা দেখছি যে অরেঞ্জ কালারটা ইনফ্যাক্ট এটা হচ্ছে আমাদের রুট, আমরা ভেবেছিলাম যে এটা দিয়ে আসবো, কিন্তু আলটিমেটলি যে ব্লু কালার যেটা আছে, আলটিমেটলি আমাদের রুট রয়েছিল এই ব্লু কালারটা। কারণ এই সব জায়গায় পৌঁছে আমরা দেখেছিলাম যেটা আমরা ভেবেছিলাম, এমনকি কন্ট্যুর ম্যাপ, গুগল আর্থ সব দেখে, তার সাথে টেরেনের আকাশ পাতাল তফাৎ। ইনফ্যাক্ট যতই আমরা কেন ম্যাপ আর গুগল আর্থ আর কন্ট্যুর ম্যাপ মেলাই, কিন্তু আসল যখন আমরা প্রকৃত ট্রেনে পৌঁছই, উই নেভার ফাইন্ড ইজ দ্যাট ইজ দ্য সেম। It cannot be the same, the Google Earth satellite pictures and the contour maps and the actual terrain. It changes during time, it changes during weather, it changes for many things. So, however, so we started finally from, I would not come back to Calcutta. Calcutta, we started 16th of May, and in between, we just changed all that stuff. Uh, we just collected things, and it was a very big team. In fact, I had a very big expedition. So our team was in two parts.
The first part, it was myself, Deobrat Mukherjee, Tushi. For the whole route, it was four of us were there. Ami, Tushi Das, Parthasarathi Maulik, and Rajiv Ghosh. And for the first part, that is up to Kedarnath to Nashi, it was Biman Bishwas was there, Molloy Das was there. Then Molloy Das and Supriyo, they went up to Ashital and waited for us, but later they got back. Supriyo only from Rashi to uh, uh, that is Markandeya Tal and got back. Then Bhuban Upadhyay and Matya, he was only for the half of the first part. He came up to the Mandani Bugyal and came down. Then for the first part, that is Kedarnath to Rashi via that Gandarpangi, it was Matthias. He was there. And of course, for the whole route, it was Sunil Singh Pawar from Agoda. He was our HEP. So he was there for the whole route. Then we have got some other Garwali Putter, etc. that we joined. So finally, on 20, the 1st of May, 16th of May started from Calcutta. 21st of May এটা হচ্ছে গৌরীকুণ্ড। তখনও গৌরীকুণ্ড ছিল, বাস স্ট্যান্ড ছিল, সব ছিল। সে গৌরীকুণ্ডর বাস স্টপে আমরা 21st মেতে আমরা পৌঁছলাম। পৌঁছে গিয়ে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি মে মাসের মধ্যে। তাও পুরো টিমটা একসাথে পৌঁছয়নি। কিছু লোক গেছে মালপত্র রাখতে উখিমঠে, কিছু লোক গেছে এসেছে আর পরে ট্রাকে করে আসছে। সেই সময় আমাদের সমস্ত মালপত্র, এই যে পুরো নীল জায়গাটা আছে, এই পুরো জিনিসগুলো আমাদের মালপত্রের মধ্যে আছে। তারপরের দিন যাই হোক, সকালবেলা মোটামুটি সবাই এসে গেল। আমরা ১৬ জন বোধহয় পোর্টার নিয়েছিলাম। একটা বিশাল টিম ছিল। তাদের নিয়ে আমরা শুরু করলাম। নিজেদের পিঠেও অগাধ মাল। এটা এটা টুসির দেখা যাচ্ছে, আমরা ১ম এ আমার পিঠে সবুজ রুকস্যাক ছিল আর টুসির পিঠে ছিল টুসির একটাই আ রিয়ার তৈরি একখানা রুকস্যাক ছিল। পরে আমরা সেগুলো চেঞ্জ করি কারণ সাইজের জন্য, অসুবিধার জন্য। তা আমরা চলেছি, এটা হচ্ছে রামবাড়ার কাছে। রামবাড়ার কাছে আমরা চলেছি। সেখানে এইখানে এক ভদ্রলোকের খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাকে একটু ট্রিটমেন্ট করে নিয়ে তারপরে আবার চলেছি আমরা। এটা হচ্ছে 22nd of May। আমরা কেদারনাথ পৌঁছে গেলাম। বিমান ছিল। বিমান তখন সবে ১ বার ২ বার চাকরি পেয়েছে আইটিবিপি তে। তখনও তার সবকিছু। সেখানে আমরা পৌঁছে গেলাম কেদারনাথ। কেদারনাথে পৌঁছতেই বিকেল বেলা থেকেই প্রচন্ড স্নোফল শুরু হলো। ভয়ঙ্কর স্নোফল। এটা হচ্ছে ওই জায়গাটা, ওই সেই শঙ্করাচার্যের যে হাতের লাঠি যেখানটা ছিল, যেখানে ওই বড় পাথরটা এখন এসে আটকে গেছে শুনেছি। তার ঠিক পরে যে ময়দানটা, সেইখানে আমরা আমাদের তাঁবু ফেলেছি বড় সুন্দর করে। এটা হচ্ছে ২০০৯ সালে। আর তারপরে আমরা চলেছি ওখান থেকে, সেখানে আমরা থাকলাম ২২ তারিখটা। ২৩ তারিখে আমরা ওখানে এই সমস্ত জিনিসপত্র ভাগ করতে গিয়ে দেখা গেল আগের দিন ২ জন পোর্টার, তাদের পিঠে সবচেয়ে বেশি মাল ছিল। চিনি থেকে শুরু করে সবকিছু ছিল। একজনের নাম ছিল বোধহয় টাইসন না কি নাম দিয়েছিল রাজীব। রাজীবের খুব পেয়ারের পোর্টার ছিল। বলেছিল প্রচুর মাল বইতে পারবে। সে পরে সে ডবল লোড নিয়েছিল এবং ২ জন পোর্টারই ডবল লোড নিয়েছিল। মানে প্রায় ৫০ কিলো মাল বইছিল। ছোট্ট চেহারা। কিন্তু তারা, আমি তাই রামবারা অব্দি দেখেছিলাম। তারপরে তারা আর আসেনি। মালপত্র নিয়ে পুরো চুরি করে সব চলে গেছে। ফলে ১ম এই আমাদের যে একটা দেখা গেল, এই যে কন্ট্রোলিং অফ দ্য ট্রান্সপোর্ট অফিসার যে থাকবে, তার দায়িত্বটা একটা এক্সপিডিশনে। যে মালপত্র স্পেশালি যখন যে জিনিসগুলো খুব মানে এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট, সেই জিনিসগুলো কখনো চোখের আড়াল হতে দেয়া যাবে না। এই জিনিসটা আমি তারপর থেকে বুঝেছি। এইগুলো তারপর থেকে যখনই আমরা করেছি, এখন অবশ্য সুবিধা হয়ে গেছে অনেক। পোর্টারদের আমরা করি কি, ওই পুরো কন্ট্রাক্টে থাকে। অতএব পোর্টার যে সর্দার থাকে, সে সমস্ত করে ব্যাপারগুলোকে এবং তার কাছে সমস্ত লিস্ট থাকে, সেগুলো থাকে। তা কিন্তু তখন হতো কি, তখন পোর্টাররা আমরা নিজেরাই অ্যারেঞ্জ করতাম একটু সস্তার জন্যে, বা ওইসব যেহেতু অচেনা রুটে যাবে বলে পোর্টাররা, অর্ধেক পোর্টার যেতে চাইছে না। পোর্টারদের যে সর্দাররা, তারাও ঠিক মানে যেতে চাইছে না। ফলে আমাদের ২০০৭-এর যে একজন আলাপ হয়েছিল বাহাদুর বলে, সেই তাকে আমরা বলেছিলাম তুমি পোর্টার জোগাড় করো, তুমি মেট হবে। সে লোকটা খুব ভালো ছিল ইনফ্যাক্ট তখন। এইবারে সেই ২০০৯ একটু গন্ডগোল করেছিল। যাই হোক, এসে দেখলাম আমাদের মালপত্র নেই। ফলে সন্ধ্যেবেলা আমরা প্রায় ৩ গুণ দাম দিয়ে আবার কেদারনাথের বাজার থেকে চিনি, ডাল আর জিনিসপত্র, আর যে জিনিসপত্র কিছু তেরপল-ফেরপল ছিল, সব মিলিয়ে প্রায় ১০০০ ১০-১২ জিনিসপত্র সেখানে সব আমাদের চুরি হয়ে গেছিল। রাজমা-টাজমা সব ছিল, সেগুলো চুরি হয়ে গেছিল। তারপরের দিন ভোরবেলা আমরা ওই
বরফ একটুখানি শুকিয়ে যাওয়ার পরে আমরা সমস্ত জিনিসপত্র বের করে আবার একবার রিপ্যাকিং করা হচ্ছে। এবার যেহেতু দুজন পোর্টার পালিয়ে গেছে এবং কোনগুলো ওই চুরি গেছে দেখতে হবে, সব মিলিয়ে নিয়ে আবার ইকুইপমেন্ট এবার নিজেদের ভাগে ভাগে হয়ে যাবে। কেদারনাথ অব্দি আমরা নিজেরা মাল বইলেও ইকুইপমেন্ট গুলো যেমন জুতো পুত্তর এগুলো কিছু কিছু পোর্টাররা বইছিল, এইবার থেকে সেগুলো সব নিজেদের পড়তে হবে যেহেতু বরফ আছে ওপরে। অতএব সেই সব জিনিসপত্র ভাগাভাগি হচ্ছে, কাজ যা লোড ফেরি যাবে সেগুলো রিপ্যাকিং চলছে, রিপ্যাকিং তারপরে সেগুলো চলছে। তারপরের দিন অর্থাৎ আমরা যখন 23 তারিখে ইকুইপমেন্ট নিয়ে আমরা একটা লোড ফেরি করলাম, কারণ একবারে যা মালপত্র ছিল পোর্টারের সংখ্যা তার থেকে কম ছিল, আমরা অত পোর্টার আমরা পাইনি ইনফ্যাক্ট। তাই জন্য হয়েছিল কি, ওই পোর্টারদের মালপত্র রেখে দিয়ে আমরা কিছু মালপত্র নিয়ে আমাদের গন্তব্য যদিও ছিল মহাপান্তকল, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য মহাপান্তকল যাওয়ার অর্ধেক রাস্তায় এসে আমরা থেমে যাই, আর এইখানে মালপত্র রেখে দিয়ে আমরা নেমে গেছিলাম। তার পরের দিন আবার এলাম, এসে এইখানে এসে আমরা ঘন্টা চারেক হেঁটে মালপত্র নিয়ে এসে এখানে তাঁবু তৈরি লাগাচ্ছি। এই তাঁবু লাগানোর পরেই, এই তাঁবুগুলো আমরা যখন লাগাই, আমি প্রত্যেকবার প্রত্যেককে বলি, আমরা সাধারণত দেখে থাকি যখন নিউ রুট করি বা কোনো একটা জায়গায় তাঁবু লাগানোর সময় সর্বদা খেয়াল রাখতে হবে যে, কারণ ওখানে আগে থেকে কোনো তাঁবু লাগানোর জায়গা থাকে না, ফলে কোথায় কিচেন কোথায় কি কিছু জানা নেই। ফলে সেক্ষেত্রে হয় কি, ওই তাঁবু লাগানোর জায়গাটা হয়তো লোকে টায়ার্ড হয়ে পড়ে যেখানে সেখানে লাগিয়ে ফেলে, কিন্তু সেটা করার আগে তাঁবু যে আমরা ক্লাসে শেখাই রক ক্লাইম্বিং কোর্সে বা অন্য জায়গায়, যে কোথায় আমরা তাঁবু লাগাবো, সেই লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে তাঁবুটাকে যেন এমন জায়গায় লাগাবো না যেখানে উপর থেকে কোনো একটা মানে ল্যান্ডস্লাইড বা পাথর পড়তে পারে, বা উপর থেকে কোনো বরফ বেশি জমলে ধস নামতে পারে, বা মাঝরাত্রিরে জল বেড়ে গিয়ে পাশের নালার সে ঘাড়ের উপর চলে আসতে পারে। সেই জিনিসগুলোর জন্যই আমরা তাঁবু লাগানোর সময় দেখতে হবে, যদি বাই চান্স বেশি থাকতে হয় তাহলে তাঁবুর জায়গাটা প্লেন করতে হবে এবং তাঁবুটাকে সর্বদা টান টান করে লাগাতে হবে। না হলে কি হয়, দেখা যাবে যে আমরা তারপরেই আমরা করলাম কি, যে ঠিক ১.৫ ঘন্টা বাদে জায়গাটার এই অবস্থা হলো। মুহূর্তের মধ্যেই বলল ওয়েদারের জন্য আমরা রেগোলাম না। তাঁবু ওয়েদার খারাপ হচ্ছে দেখে আমরা তাড়াতাড়ি তাঁবু লাগিয়ে ফেলো এখানে। সবাই তাঁবু-টাবু লাগানোর ১.৫ ঘন্টা পরে পুরো জায়গাটা প্রায় ৩ ফুট বরফে ঢেকে গেল। একদম সব সমেত। আর এইখানেই আমাদের সাথে কেদারনাথ থেকে একটা বাচ্চা কুকুর এইখানটা এই পাড়টাই ছিল। সে এসে আমাদের সাথে চলতে শুরু করেছে। একদম মানে কত মাস ২.৫-৩ এরকম মনে হয় বাচ্চা হবে। বা একটু বড় হবে হয়তো ৪ মাস বয়স হবে। তা সে আমাদের সাথে চলতে শুরু করে টাইগার বলে। সে দেখি আমার যে একটা টেন্ট, সেই টেন্টের মধ্যে এসে আমার টেন্টের পাড়ে ঢুকে পড়লো এবং আমার টেন্টের মধ্যে খাবার-দাবারও কিছু ছিল। সেই টেন্টের মধ্যে সে ঢুকে পড়লো, পড়ে রয়ে গেল। তো যাই হোক তাকে একটা চালের বস্তার উপরে জায়গা করে দিয়ে তাকে চাপা দিয়ে রাখলাম। দেখা যাচ্ছে কটা তারপরে আবার রোদ্দুর যখন উঠলো পরদিন সকালবেলা, এবার বরফ-টরফ শুকিয়ে গেছে এবং আমাদের ইকুইপমেন্ট ও মালপত্র নিয়ে যাওয়ার জন্যও অগাধ ছিল। কারণ সব মিলিয়ে প্রায় আমরা যাচ্ছিলাম প্রথম দিকে ২৩ জন লোক। মানে মেম্বার্সরা নয়, মেম্বার্সরা আমরা হচ্ছে ৫ জন, ৭ জন টোটাল ছিল। এর মাঝে হয়েছে কি, আবার ওই কেদারনাথ থেকে বেরোনোর মুখেই অংশুক বলে একজন ছিল। সো অংশুক got a phone call from his home and just he had to leave because he had got some emergency, so he had to leave. But we had all the food and stuff, so we were having some one very big steel trunk which was carrying some extra special equipments and important stuff, etc. Then we have got three big fiber boxes which has to be carried on the back. So we had a huge equipment loads also there. So these are the boxes, in fact. So this fiber box and this steel trunk is there. Next day, we are supposed to call the Mahapantu call there. But what happened that half of the team, that is, it was still snowing, the weather is still bad. So it was Biman, myself, Tushi, and Matthias, four of us, and the porters. We gave a load ferry up to the Mahapantu call, just 50 meters below the Mahapantu call. We just had our camp over there, and the rest of the porters, they went back, and the rest of the people went and stayed there for extra acclimatization, because some of them are having some little problem with the acclimatization, so they stayed, and it wasn't possible to bring all the our loads up there. So just near Mahapantukal, we had our camp. So you can see that we had three big this kind of fiber boxes. So it was tent of Matthias and Bivan there, and we had a big tent, a kind of a mess tent there, and inside all the loads luggage there. So next day we can see on the other side, we went up in the afternoon to find that the other side, that is the Bishalikol area, and this is the Bishali Glacier, Bishalikol area.
So you can see that, and this just on the top of Mahapantukal. So we have to go down, go around below that area of the Sumeru, etc., and then we'll go to reach that Bishalikol area. We thought we can go to Bishalikol, that's over here, but we ultimately reached in this point next day. So next morning, all the people arrived by 9:30 or something. They started very early, and the porters are arrived there. Here is Sunil, and this is the that Bahadur who was the porter mate, in fact, myself and Partho, and we started going down from Mahabantakal. And with the fresh snow on the rocks and some ice, it was really slippery. That's Rajiv and Sunil is there to get down from the Mahapantakal. Mahapantakal থেকে নামার মুখটা ছিল প্রচন্ড স্লিপারি একখানা যাতাকাণ্ড হয়ে যাচ্ছিল। And then it is we found that is coming down some avalanches from the area from Kedarnath wall, Kedar Dome area. All the time the small avalanches because it was a fresh snowfall for last 2 days. So it was a lot of avalanches were coming down. We had to be very, very careful. So we reached that is the Mahapantukal area. So we came down under this ice fall and we reached below Sumeru area and we had our camp. One small camp. Again, some of the loads left behind because we had less number of people. So those porters they went back there to bring the luggage, and they could not bring it that day, so they came over, stayed there, and next morning again, some of us we started for the Bishali call, and some of us that 4 or 5 porters they went back to bring the rest of the luggage. So this Bisali call route again, nobody knows the route, so we are going in the front and check that. And finally, we called the Bishali call to get down. And this is the only time that I could see Yambuk call. So this is a Yambuk call. And that side is going down in between this Yambuk and Shumeru area. So this is the area that I saw that route that what Prabhada told later. That's a Gangoti call area. So I saw that one. And we took one porter from Rashi who had done that Mandani Bugial and from uh, Rashi to Kedarnath, who knew this road. So he said he knew this road. So he showed me that Mahapantakal. He waited. Then 4 of us we went down, and then this total whiteout came down, and we cannot see anything. Lucky that at least the footprints were there. It was not snowing, but it was total whiteout. So we started there, and finally, what's happened in the whiteout, we missed the direction, and we reached over here in this place instead of reaching this side here in this Yambuk call about 400 feet higher. Means when I was coming up, going up, uh, I just found that something touching in my hand. It was so steep, but we are supposed to go through this, and then I find that I am in a wall. So, in fact, it was such a strong whiteout and dense that I cannot see the wall in front of me within a handshake distance. In fact, literally. And then that is the place that is the actual Yambuk call is over here, and we were up here. So we are going down to go down over here, and then we'll go down towards the Yanbuk call, Yanbuk, the other side, the Mandani side there. So, however, we came down from this Yambuk call. The other side was not that foggy, so we came down there, and finally we had a camp. But here the problem comes that we found that already we have missed 3 days because we cannot bring our loads every day. So the porters are coming one day after they're going back, they're bringing the stuff. And yes, yeah, that tent known as the Najghar. It's not Shamiana, it's a tent, that was manufactured by David Cliffline. I have given him the idea that how to do it, and that served a lot for many expeditions. That was a really good thing for any expedition to have a mess tent for all the meetings, keeping up the loads, and in emergency, that you can put up one tent and everybody can huddle in. So that is the very important that you should have a big tent if it is a trekking route or base camp area. So so we just stop there and we find that the less number of days, the weather continuing is bad. So ultimately, it's decided that Bhuvan will go back from there because, and Molloy will also go back from there. And Bhuvan will go back because he doesn't have that much of time. He will go back to his work. And Molloy will continue and catch up with Supriyo. Supriyo is Supriyo Burman who died 2 years back during crossing the Panpatia later.
but he wanted to go cross the Panpatia with us first. And he was supposed to join us in Oshittal when he come up from Gandarpongi there. But they waited there till 7th of June. But we couldn't reach because instead of 4 days, we take 10 days in the Gandarpongi jungle. So that's why that he had to go back. So ultimately, next day, Bhuvan and this Narayan Singh and some another three porters they went down. The three porters will bring some food, which is coming with Supriyo, and they will take it up to Supriyo, and Molloy will take that up to Ashittal so that we can take those for the next part of the route. So যখন আমরা মান্দানি বুগিয়ালে নামছি, so মান্দানি টেম্পল is over here. So মান্দানি বুগিয়ালে যখন আমরা নামছি সেই সময়কার ছবি এটা। আমরা মান্দানি বুগিয়ালে নেমে এসেছি। We came down from this area. This is a Mandani Bugyal. It's a beautiful area. We are little happy after that. Mandani temple, very famous. We just were happy to, bow down our head. And then the Mandani, the temple is this one. This one is the Mandani temple. You can see. And then we cross the river, coming from here and cross the river. And though the actual route for going from Mandai to Nashi is going down this way, but we wanted to cross to get down to Gandharpungi, so we simply get up on the other side. And also we found some made of the bears, the Himalayan bears, ভাল্লুকের গন্ধও পেলাম, ভাল্লুকের ইয়ে দেখতেও পেলাম, এক্সক্রিটা। আর তারপরে আমরা গিয়ে একটা অসাধারণ সুন্দর জায়গায় একটা ক্যাম্প হলো। এই একটা এত সুন্দর জায়গায় আমাদের এই ক্যাম্পিং সাইটটা হয়েছিল। খুব ভালো হয়েছিল ক্যাম্পিং সাইটটা। একটা ছোট্ট নদী as a small rivulet is in front of us, a stream, and then our kitchen is just under that, and we had some tents over here. So we put up there, very nice. So that afternoon was the weather started good, and next day that in fact it was very much snowing till morning, but in the afternoon it was really good. And this is the Yambuk over here, can see, and below down is that the Yambuk call in this place. So that's the peak of the Mandani. This is the second peak and the first peak of Mandani. These are the two peaks. Yambuk once again. So we had a very nice, we had a kind of a race day because we sent the porters to, we are waiting for the porters to go and bring some food for us. So we sent দেবেন্দার, সুনীল আর তার সাথে আরো দুজন পোটারকে পাঠানো হলো যিনি যেতে কিছু খাবার আনতে। তার কারণ এর মধ্যেই আমাদের সাথে যে পোটারদের জন্য যে খাবার ছিল বা আমাদেরই যে টোটাল চাল আর আটার যে টোটাল স্টকটা ছিল, দ্যাট স্টক ওয়াজ রিয়েলি ইউনো the stock was really uh, quite. I think we took about 45 kilos of rice and some 40 kilos of atta or maybe more, but all finished by the porters. যখন আটা ফুরিয়ে যাচ্ছে, দাদা খানে কা নেই হ্যাঁ, চাউল নেই হ্যাঁ, তখন আমি জিজ্ঞেস করে দেখলাম যে কি হলো। পোটাররা বলল যে 1 কিলো আটা থেকে 4টে রুটি হয়। এটা পার্থকে বলেছিল। পার্থ শুনে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো যে কিতনা রুটি হতা है এক কিলো আটা সে, বলতে 4 হতা है। এবং সত্যিই ওরা আমাদের বানিয়ে দেখিয়ে দিয়েছিল যে 1 কিলো আটা থেকে 4টেই রুটি হয়। এবং ওরা একটা বড়, আমাদের ছিল একটা 10 লিটারের 15 লিটার একটা কুকার ছিল, নিয়ে গেছিলাম। সেই কুকারটায় যে ভাতটা হতো সেটা ওরা 5 জনে খেতে পারে। মানে ভাবা যায় না দিনে যদি কেউ ওরকম একটা 15 লিটার বা না 10 লিটার, 10 লিটার মোস্ট প্রবাবলি 10 লিটার একটা কুকারের পুরো ভাতটা, পুরো একদম ভর্তি ভাত যদি 5 জনে খেয়ে ফেলতে পারে, আমাদের 4 বার করে ভাত চড়তো ওই 10 লিটারের কুকারটায়। অতএব চাল ডাল যে শুকোবে সেটা মানে খুব একটা আশ্চর্যের ব্যাপার নয়। তা তাই জন্যে আমরা উম, আবার ওই আমাদের পোর্টারকে পাঠানো হলো যে চাল আর আটা কিনে আনতে, চাল আটা আর ডাল কিনতে। ইতিমধ্যে আমি, টুসি আর বিমান এগিয়ে গেলাম। We just went forward and have a to look that where from we can go down to the Gondarpongi. কারণ ওয়েদার খারাপ হচ্ছে। আমরা যেদিনকে এগিয়ে গেলাম সেদিনকে হচ্ছে 25 তারিখে। নো, ইটস নট 25 তারিখে, আরো অনেক পরে এই ব্যাপারটা। এটা রাঁচি থেকে গিয়েছিল, যেটা 6জন পোর্টার। কারণ এরপরে হয়েছিল কি, যখন ওই পোর্টাররা গেল তখন ওই নারায়ণ সিং গিয়ে ওদের এমন ভয় পাইয়ে দিল যে অচেনা জায়গায় যাচ্ছে, আগে কেউ কোনোদিন যায়নি, তোমরা কিন্তু গিয়ে মরবে। ওখানে অনেক লোকে গঙ্গাধরপঙ্গির জঙ্গলে মারা গেছে এবং গঙ্গাধরপঙ্গির জঙ্গলে যারা যায় তারা ফেরে না। ফলে যে সমস্ত নেপালি পোর্টার গেল তারা আর কেউ ফিরলো না।
আর যারা ফিরে এলো তারা বললো, এসে গাঁই গুঁই করতে করতে চাল ডাল এসে গেছিলো, তারা এসে ফেললো যে আমরা আর যাবো না। ফলে আমাদের কাছে গাড়োয়ালি যে চারজন পোর্টার ছিল, সুনীল ছাড়া আর তিনজন ছিল, কমল, দেবেন্দর আর ভবানী, এই চারজন মাত্র পোর্টার। আর আমরা এখানে এসে, আমি টুসি আর বিমান যেদিনকে এলাম সেদিনকে তো বরফ পড়া শুরু হলো। পরদিন সারাদিন বরফ পড়লো। সারাদিন বেরোতে না পড়ে আমরা প্রথম রাত্রিবেলা বললাম যে দিনের বেলা যখন বেরোতে পারছি না, আমার তো রুটটাও তৈরি রাখতে হবে, আমরা তো জানি না নিচে ওই রকম পোর্টাররা ঝামেলা করছে। সো at night we around 9:30, after around 8:30 we started at night. In the, sorry, I can see that sunset 7:30, and fixed off from the other side of the call night till 1:30. আমরা রাত্রি 1:30 অবধি অন্যদিকে ইয়ে লাগালাম, রোপটোপ লাগালাম রাত্রিবেলা। এই প্রথম আর কি রাত্রিবেলা। বিদেশিতে আমি এর আগে দেখেছিলাম মেরুতে রোপ লাগাতে, সিবলিং সাউথ এক্সপিডিশনের সময়, যে রাত্রিবেলা ওরা বেরোয়, দিনের বেলা ঘুমায়। তা আমরা যখন দিনের বেলা বরফে আটকে গেছি, তা আমরা প্ল্যান করলাম যে তাহলে রাত্রিবেলাই চল বেরোই। বলে আমরা তিনজন, এখানে আমি যাচ্ছি, টুসি যাচ্ছে, বিমানের তোলা ছবি এটা। আমরা রাত্রিবেলায় 7:30টায় বেরিয়ে রাত্রি 1:30 অবধি কলের উল্টো দিকে আমরা রোপটোপ লাগিয়ে, তারপরে আমরা সেই দিনকে উল্টো দিকে নামলাম। নেমে প্রায় 600, মানে প্রায় দুখানা বড় রোপ লাগিয়েছিলাম, মানে টোটাল বলা যেতে পারে 200-400 মিটার রোপ উল্টো দিকে লাগালাম। লাগিয়ে সেখানে রাত্রিবেলা এরকম রাত্রি 11টা সময় যেই তলা থেকে আমরা যে খাবার এনেছিলাম আগের দিনই, রুটি তৈরি করে এনেছিলাম আর আলু সেদ্ধ এনেছিলাম, সেই দিয়ে আলু কাবলির মতো বানানো হয়েছিল, সেই খেয়ে আমরা আবার রাত্রিবেলা 1:30টার সময় ফিরলাম। যখন ফিরছি এটা সেই সময়, ফেরার সময় কিছু বরফ আস্তে আস্তে, তত একটা গরমকাল যেহেতু বরফ একটা তেমন ইয়ে হচ্ছিল না, যে গলেও যাচ্ছিল। তারপরের দিন যখন পোর্টাররা এলো, আমাদের মেম্বাররা এলো, এসে বললো এখান থেকে ফিরে যেতে হবে, কারণ সব পেটার ফিরে গেছে, কিচ্ছু যাওয়া যাবে না। আমরা প্রায় ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা ফিরে যাব। হঠাৎই মনে হলো পোর্টারদের কাছে আমরা হেরে যাব। ওইখানে আমরা ডিসিশন নিলাম, দ্যাটস এ ডিসিশন, ইটস এ ফর দ্য নিউ রুট, ইট কুড বি really difficult to take this kind of decision, that we don't have porter, so much of luggage, we don't know anything about the route, how many days will it take. But still, what we left all our crampons, because আমরা জঙ্গলের মধ্যে নামবো, ক্রাম্পনের দরকার নেই, এটা আমরা ভেবেছিলাম। ক্রাম্পন্স আমরা রেখে গেলাম, আমাদের ক্লাইম্বিং বুট কিছু লোক আমরা নিলাম, যে কারণ বরফের মধ্যে দিয়ে যাচ্ছি। আর কিছু পোটাররা ওদের যে ক্লাইম্বিং বুটগুলো তারা রেখে গিয়ে ওরা পেছন দিকে হাঁটবে বলে ওরা এমনি জেনারেল রুটই নিল, বললো জঙ্গলের মধ্যে দিয়ে লাগবে না। আর খাবার দাবার, এক্সট্রা ইকুইপমেন্ট সমস্ত কিছু রেখে যাওয়া হলো। রেখে নিয়ে বাকি এক একজন মেম্বাররা আমরা আবার যখন শুরু করে, এই হচ্ছে এই কলটার আমরা নাম দিয়েছিলাম ডিবিটি কল, ওই রাত্রিবেলা 1:30টার সময় ক্রস কল করে গিয়েছিলাম ডিবিটি কল। সেখানে আমরা গিয়ে জায়গাটা পেরোলাম। পেরিয়ে গিয়ে উল্টো পাড়ে যখন নামলাম, উল্টো পাড়ে কিন্তু কোনো বরফ নেই, এটা যে গন্দারপঙ্গি, এবার আমরা নামতে শুরু করলাম। সেখানে এই হচ্ছে মাতিয়াস, আমার সুইডিশ বন্ধু আর কি, সেটা অদ্ভুত ধরনের ভালো বন্ধু আমাদের, খুবই খুব মজার লোক। এইটা হচ্ছে যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সেই সময় পর্যন্ত না, আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি আমার কোথায় টুসির সাথে, কারণ টুসির খুব অসুবিধা হচ্ছিল, বিশাল একখানা রুকস্যাক, ওর মাথার থেকে 3 হাত লম্বা, তাই চেঞ্জ করলাম। এটা পার্থর, এটা ইয়ে, আর রাজীব আছে আর সুনীল আছে। তা আমরা নামতে নামতে আমরা নেমেছি ডিবিটি কল পেরিয়ে অনেক, প্রায় ট্রাভার্স করতে করতে নামছি গন্ডারপঙ্গির দিকে। গিয়ে আমরা পুরোটাই ঢাল, কোথাও মানে টেন্ট লাগানোর জায়গা নেই। বিকেলবেলা গিয়ে এমন একটা জায়গায় পৌঁছলাম, সেখানে গিয়ে আমাদের ওই মাটি কেটে, যেখানে ঢালটা একটু মাটি মাটি পেলাম, সেখানে ঢাল কেটে একটুখানি সমান করে সেখানে আমরা তাঁবু খাটিয়ে থাকলাম, কারণ এরপরে আর নামার জায়গা নেই। এখানে এসেই রাজীব, কি বলে, রাজীবের মাথা হেলমেটটা মাথা থেকে খুলে গিয়ে তলায় নিয়ে চলে গেল। আমরা দূরে দেখা যাচ্ছে জায়গাটা, এইটা হচ্ছে পাণ্ডসেরার জায়গার দিকটা, এই হচ্ছে মদমহেশ্বরের দিকের জায়গা, নাসি হচ্ছে এই তলার দিকে বানতলি, এবং তারপরে নাসি হচ্ছে আরো পেছন দিকে এই গাড্ডার মধ্যে। একটা সুন্দর গল্ফ কোর্সের মধ্যে জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম, দারুণ। আর এই জায়গাটা যে তলায়, এরপরে একটা ডাইরেক্ট ড্রপ, একটা প্রায় 200 মিটারের ড্রপ নেমে গেছে। ওখান দিয়ে পুরো খাড়া একটা দেয়াল, মানে ওখান দিয়ে নামার কোনো উপায় নেই। এই হচ্ছে সুন্দর সেই গল্ফ কোর্সের মতো জায়গাটা, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। আর দূরে, বহু দূরে জায়গা যাচ্ছে, এই জায়গাটাই হচ্ছে এই অশিকতাল যেখানটা আছে আর কি। আমরা এইখানে ওঠার কথা ছিল ইনফ্যাক্ট। আর এই ভেতর দিয়ে ঢুকে গেলে হচ্ছে পানপাতিয়া খাল, এই ভেতরটা দিকে ঢুকে। আর এই জায়গাটা হচ্ছে অশিকতাল, এইদিকে হচ্ছে মার্কেন্দ্র তাল ভাসবে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, এখান দিয়ে যাওয়ার কথা আমাদের। যাই হোক, আমরা দেখছি কোথা দিয়ে যাবো, আসবো, সকালবেলা উঠেও রাস্তা খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে নামবো। তা সেই সময় টুসি বোধহয় সকালবেলা একটুখানি টয়লেট বা ইত্যাদি গেছিল, ওই দিক দিয়ে গিয়ে দেখতে পেয়েছে যে সেখানে একটা চিমনির মতো আছে, একটা বিশাল চিমনি। এই বিশাল চিমনিটা, বিমান পা ফাঁক করে দাঁড়িয়ে আছে চিমনিটার ওপরে, ওখানে দেখলাম। এবং সেইখানটা দিয়ে প্রথমে আর দূরে একখানা দেখা গেল, এই মানে যে একটা ল্যামার গিয়ার বসেছিল, সে ভাবছিল বলে আমরা যাবো না, মরবো টরবো, সে খাবে।
আমাদের। যাই হোক, কিন্তু ওদিকে একটা প্রবলেম হয়েছে, মাতিয়াস সে কিন্তু আবার ওই চিমনি ক্লাইম্ব করতে পারবে না, কিছু করতে পারবে না। সে বলেছে তার জন্য একটা রোপ লাগাতে হবে। এখানে আমরা রোপ লাগাবো কোথায়? কোনো পাথরও নেই যে এর গায়ে আমরা রোপ লাগাবো, আর যেখানে পাথর লাগাবো সেখান থেকে রোপ পৌঁছচ্ছে না। ফলে বিমান একটা অদ্ভুত একটা অ্যাঙ্কার করলো ঘাসের গায়ে, তিন দিকে তিনটে, মানে ঘাসের এই মুঠোগুলোর মধ্যে দিয়ে কি করে কে জানে কি করে অ্যাঙ্কার করলো, করে তার উপর চেপে বসে থাকলো। সেখান থেকে প্রায় একটা এই 150 মিটারের টাইরেন ট্রাভার্স করে ওকে নামানো হয়েছিল। আর আমরা বাকিরা প্রত্যেকেই একটা চিমনি, আমরা শুশুনিয়ার চিমনিতে ক্লাইম্ব করি, কিন্তু এই চিমনিটা হচ্ছে শুশুনিয়ার চিমনির কমপক্ষে মানে 5 গুণ লম্বা আর কি, আর এখান দিয়ে নামতে হবে। আমরা তবু যদিও রোপ টোপ নিই, কারণ মোটামুটি ইজি ছিল, একটু একদিকে ঢালও ছিল, অবশ্য কিছু জায়গায় রিগনিংও করতে হয়েছিল, সেখান দিয়ে আমরা চিমনি দিয়ে নামলাম। আর ওই যে বললাম ওই ঘাসের গায়ে যেখানে অ্যাঙ্কার করা হয়েছে, সেইখান থেকে এই 150 মিটারের কাছাকাছি একখানা রোপ জুড়ে 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 একখানা টাইলাইন ট্রাভার্স করে সমস্ত মালপত্র ওখান দিয়ে নামালো, এবং মাতিয়াসও ওখান দিয়ে নেমে এসেছিল। যাই হোক, তারপর আমরা সেইখান দিয়ে নামার পরে এই যে মালপত্র নামছে, এই সোজা রাস্তা দিয়ে এখান দিয়ে এমনিতে নামার উপায় ছিল না, তাই আমরা ওই চিমনিটা দিয়ে পাশ দিয়ে নেমেছি, আর মালপত্র সোজা নামছে। আমরা দূরে দেখতে পেলাম কিছু ছাগল চড়ছে। বিমান দেখলো ছাগল চড়ছে, বিমান বললো যাক বেঁচে গেছি, কোনো ইয়ে নেই। কারণ খাবার দাবার আমাদের তো কাছে তখন প্রায় কমতে শুরু করেছে অলরেডি, কারণ খাবারে বহুদিন তারপরে কেদারনাথ থেকে সেই যে মাংস খাওয়াটা বন্ধ হয়েছে, মাংস মাংস মাছ মাংস কিছুই নেই, ডিমও শেষ হয়ে গেছে, সব পোটাররা খেয়ে নিয়ে চলে গেছে। অতএব ভালো, ওই তো পাওয়া গেছে ওখানে ভেড়াওয়ালা, এবার ভেড়াওয়ালার কাছে গিয়ে আমরা কিছু খাবার পেতে পারবো, ভালোই হবে। আমরা ভেড়ার থেকে ভেড়া ভেড়া কিনবো একটা, বা ছাগল কিনবো, কিনে আমরা খাবার ভেড়া রান্না করে খাবো। একটু দৌড়তেই কাছে এতেই দেখা গেল যে ওটা ভেড়া নয়, ওগুলো সব ছিল জংলি ষাঁড় আর কি, মানে হরিণ আর কি, সব একটু যেতেই সব দৌড় মেরে পালিয়ে গেল। আর আমরা দেখতে পেলাম ওইখান থেকেই যে গন্ধারপঙ্গির আসল যেখানটা দিয়ে আমাদের ওঠার কথা ছিল, অর্থাৎ এই ডান দিকে উঠে যাওয়ার কথা ছিল আমাদের, সেই জায়গাটা, এটা হচ্ছে এই অশিততলে ওঠার জায়গাটা। আমাদের এই ভেতর দিয়ে যেতে হবে, গন্ধারপঙ্গির যে মিস্টিক গন্ধারপঙ্গি বলি, সেই জায়গাতেই উঠেও ওঠার কথা ছিল। কিন্তু আলটিমেটলি আমরা এদিকে আর যেতেই পারিনি, কারণ এই মাঝের জায়গাটাই এত জঙ্গল, সেইটাই দেখা ইয়ের মতো, এই গন্ধারপঙ্গির ভেতরটা একই রকম। আমরা যখন ওই ছাগল তাড়িয়ে আমরা পৌঁছলাম, হ্যালো রাজেশ, হ্যালো রাজেশ, দাদা বলো। ওকে, রাজেশ শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, না, আমি আমি ওখানে অন্য আমার আমার ইয়েতে আর কি, আমি ছবিটা মুভ করছি না না দেখতে, না এই না জন্য না আর কি। ক্লিয়ার আছে। হ্যাঁ না ওটা আচ্ছা হচ্ছে হচ্ছে। আচ্ছা। তাতে ওইখানে আহ, আমরা যেখানে পৌঁছলাম, সেখান থেকে দেখলাম ওই ছাগল টাগল পালিয়ে গেল, কিন্তু আমাদের আর থাকার মতো, থাকবো কোথায়, সারাদিন হাঁটছি, কোনো জায়গায় পৌঁছতে পারছি না, খুবই অল্প হেঁটে যদিও। গিয়ে দেখা গেল যে জল নেই কোথাও। তো সেই জলের খোঁজে বললো ঠিক আছে, যেখানে ভেড়াগুলো বসে, মানে এই বনে হরিণগুলো বসেছিল, সেইখানটা বোধহয় কোনো কিছু পাওয়া যেতে পারে, কারণ ওইখানটা বেশ সবুজ একটা জলের লাইনের মতো গেছে, একটা লাইন গেছে, সবুজ একটা রেখা, আর প্রচুর গাছপালা, নিশ্চয়ই জল থাকবে বলে সেদিকটা আমরা রাখছি। আমি আর বিমান আর টুসি নেবে এসেছি, হঠাৎ দেখি পার্থ সে জঙ্গল টঙ্গল ভেঙে দৌড়তে দৌড়তে নেবে এসে হাঁপিয়ে টাপিয়ে এসে বললো ভাল্লুক, বলে পড়ে গেল। আমরা কি হলো, দৌড়চ্ছিস কেন? বললো ভাল্লুক। কাঁটা পাটা ছিঁড়ে দেখা গেল যে পো যেখানটা দাঁড়িয়ে ছিল জঙ্গলের মধ্যে, তার ঠিক পায়ের তলায়, পাথরটার তলায় একটা ভাল্লুক ছিল। সে সুন্দর করে, ভাগ্যি শীতকালে পরে জানি না, সে সুন্দর করে বেরিয়ে বাইরে দেখিয়ে চারদিক তাকাচ্ছে, পার্থ পার্থ একবারে পুরো চিত্রার্পিত হয়ে দাঁড়িয়ে পড়েছিল, and then he started running to come down. So he reached there and we put our tent and keep the fire on. এই স্মোক টোক, জঙ্গলে শুকনো কাঠ টাঠ কিছু যা পেয়েছিলাম সেগুলো জ্বালিয়ে দেখা গেল। আর এই জঙ্গল, তারপরের দিন আমরা জঙ্গলের মধ্যে ঢুকলাম, এইবার আমরা গন্দারবঙ্গের জঙ্গলে ঢুকছি। এইবারে জঙ্গল সম্বন্ধে একটু বলতে হবে। এই জঙ্গলটা এমনই একটা ব্যাপার যে এটা হচ্ছে একটা আদিম জঙ্গল আর প্রিমিটিভ ফরেস্ট। আমরা শুরু করার কিছুক্ষণ পরেই বুঝলাম যে এখান থেকে যদি আমরা কেউ একটু এদিক ওদিক হয়ে যাই, মানে দুজনদের দুটো টিমের মধ্যে যদি একটুখানি ফাঁক হয়ে যায়, তাহলেই আর কেউ কাউকে খুঁজে পাবো না। তার কারণটা হচ্ছে যে এত ঘন জঙ্গল যে চিন্তার বাইরে, এখানে গাছ জন্মেছে, গাছ বড় হয়েছে, গাছ ভেঙে পড়ে গেছে, পড়ে গিয়ে সেই ভাঙা গাছের উপরে মানে বিভিন্ন ধরনের পোকা বাসা করেছে, মাকড়সা, পিঁপড়ে, বিভিন্ন ধরনের পোকামাকড়। আর তলাই হচ্ছে ফার্ন, আর তলার দিকে পরে আমরা পেয়েছিলাম বিভিন্ন ধরনের বিছুটি আর কাঁটা গাছ।
আর এই যে বড় বড় গাছগুলো মাঝে মাঝে যে গাছগুলো ভেঙে পড়েছে সেগুলো মাঝে মাঝে হয়তো 10 ফিট, মানে এক একটা ব্যাস হচ্ছে গাছের প্রায় 10 ফিট, এইটা প্রায় 10 ফিট মতো হবে এরকম বড় বড় গাছ। সেই গাছটা পড়েছে, সেগুলো ক্লাইম্ব করে উল্টে তার উল্টো দিকে নেবে মানে পেরোতে হচ্ছিল। ফলে একবার যদি কেউ হারায় চেঁচায় কিছুতেই অন্যদিকে শোনা যাচ্ছে না। ফলে আমরা ওয়েট করে একটা মিটিং করে ওখানে বলা হলো যাতে কেউ যেন আগের লোকটার থেকে চোখের আড়াল না হয়। কারণ কিছু লোক পেঁচিয়ে পড়ছিল, মাতিয়াস বিরত মাঝে মাঝেই বসে পড়ছিল, মাতিয়াস আর রাজীব ওরা একটু আস্তে চলে বসে পড়ে। মাতিয়াস রাজীব একটা টিম মতো হয়েছিল, যাতে ফার্স্ট টিমে আমি, বিমান আর টুসি, সেকেন্ড টিমটাই যাচ্ছিল হচ্ছে পার্থ, মাতিয়াস আর রাজীব, এরা চলছিল। আর তারপরে ওই পোটাররা আর কি, তারপরে সুনীল ইত্যাদি সব পোটার গুলো একসাথে ছিল, সুনীল ওদের সাথেই ছিল মোটামুটি, আর পোটাররা ওই তিনজন, চারজন যে পোটার ছিল তারা ছিল আর কি। যাই হোক, তা এইভাবে আমাদের টিমটা চলছিল। এইবার বলা হলো প্রত্যেকে যেন গায়ে গায়ে একদম চলে। এখানেও আমরা ক্লাইম্বিং বুট পরেই চলেছি দেখা যাচ্ছে, কারণ তখন ছাড়া একটাই বুট আনা হয়েছে। কারণ হচ্ছে যে প্রত্যেকে এক থাকতে একসাথে থাকার আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে এই ইয়ের জন্য, বা ঘটনাটা যে ভাল্লুকের পায়ের ছাপ দেখা যাচ্ছে আর কি এই জায়গাটা। তাই ভাল্লুকের পায়ের ছাপের জন্য সর্বত্র আমরা একত্রে থাকা দরকার, নইলে ভাল্লুকে যদি অ্যাটাক করে তখন হবেটা কি। এইবার জঙ্গলে যখন আমরা আহ, আহ, দেখা যাচ্ছে, রাজেশ আমার স্ক্রিনের ফটোগুলো চেঞ্জ হচ্ছে তো? হ্যাঁ দাদা, হ্যালো হচ্ছে, রাজেশ। যেরকম যেরকম চেঞ্জ করছেন ওরকম হচ্ছে। হ্যাঁ, যেরকম চেঞ্জ করছেন আপনি হচ্ছে। আচ্ছা, কারণ আমার এখানে একটা স্ক্রিন হয়ে আটকে আছে, কেন আমি জানি না, ঠিক আছে আমি চেঞ্জ করে যাচ্ছি না, একটাই, মানে এখন কম্পিউটারটা একটা ঠিক আছে। জঙ্গলের জঙ্গলের ছবি আছে, হলুদ রঙের টি হ্যাঁ, শার্ট ঠিক আছে পরে ঠিক আছে, ওকে ফটোগ্রাফ ওকে দেওয়া ঠিক হয়েছে। আছে, হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। ওকে, তা আমরা এই দিনটাই সেকেন্ড দিনকে এবার আবার স্টার্ট করলাম সেই জায়গাটা থেকে পরদিন সকালবেলা। প্রচন্ড জঙ্গল, জঙ্গলের ওই যে বললাম যে তলার দিকে যে আন্ডারগ্রোথ যেটা অর্থাৎ বিছুটি পাতা ইত্যাদি গুলোর জন্য আমরা সেটা এগোতেই পারি না। এখন ওই জঙ্গলের মধ্যে হয়েছে কি, শুকনো পাতা পড়েছে, তার উপর নতুন পাতা পড়ছে। ফলে এক এক জায়গায় পা দিলে যেখানটা মানে শুধুমাত্র পাতা, সেখানে বুক অব্দি পাতার মধ্যে ডুবে যাচ্ছে। আর সেগুলো পচা পাতা, আর একবার পা ঢুকে গেলে তার ভেতর থেকে হাজার রকমের পোকা বিছের মতো জিনিস, মানে কেন্নর মতো সব বেরিয়ে আসছে। ফলে সে ভয়ঙ্কর একটা ব্যাপার, সারা জামা কাপড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, কাঁটাতে জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে। ভয়ঙ্কর জিনিস। তো একমাত্র যাওয়ার জন্য রাস্তাটা আমরা দেখলাম যে জলের ধারাটা আমরা আগের দিন যার পাশে ছিলাম সেইটার পাশ দিয়ে যদি আমরা যেতে পারি বলে আলটিমেটলি আমরা জলের ধারার পাশে বেরিয়ে এলাম। এসে যখন হেঁটে টেটে জলের ধারাটাও উঠেছে নেমেছে, আর মাঝে মাঝে এত খাড়া নেমেছে যে আমাদের ফের জঙ্গলের মাঝে নামতে হচ্ছে। এই জলের ধারা ছেড়ে আবার জঙ্গলের মাঝে যাবো, গিয়ে আবার ফিরে আসতে হবে। আর এই যে বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে সেইগুলো আর কি। আর তার মধ্যে পাথরের মধ্যে দিয়ে নামতে হচ্ছে গাছপালা ধরে টরে। আর পুরো ওই যে বাক্স একটা ছিল, একটা স্টিলের বাক্স আর প্লাস্টিকের বাক্স ছিল, সেইগুলোকে নিয়ে পোটারে নামছে, তাদেরও সাবধানে নামাতে হচ্ছে। তো পুরো জিনিসটা দেখতে দেখতে অনেক সময় লেগে যাচ্ছে একটা জায়গায়। আর তার মধ্যে জল গিয়ে গিয়ে পুরো জায়গাটা হচ্ছে শ্যাওলার মতো হয়েছে, এই যে দেখা যাচ্ছে পুরো শ্যাওলা। ফলে এর উপর দিয়ে পা না বালে হুশ করে ঘুরকে কত দূর যাবে কে জানে। অতএব এখানে মাঝে মাঝে রোপ বের করেও অনেক সময় বিলে দিতে হচ্ছে ওপর থেকে ধরে যা হোক করে। ফলে প্রচুর সময় লাগছে। আলটিমেটলি যখন আমরা বিকেল বেলা বেরিয়ে এলাম এক এক জায়গায়, এইখানে আবার এসে কি হলো, পার্থ প্রায় একটা ওই পেছলা পাথর থেকে পড়ে যাচ্ছিল, প্রায় প্রায় পড়লে প্রায় শেষ হয়ে যেত। আলটিমেটলি কিভাবে আটকালো, আমি সে দৌড়ে নেবে এসে আবার ধরে ওকে তুললাম, তা সুনীল না কমল গিয়ে ওকে ধরেছিল দৌড়ে নেবে। যখন এলাম তখন আবার বেরিয়ে আসছি এই জঙ্গলের মধ্যে দিয়ে, আবার এই ঘুরে পুরো ওপর দিয়ে চলে এলাম। এসে আবার যখন আমরা ক্যাম্পিং সাইটটা একটা পৌঁছলাম সেদিনকে, ফাইনালি দেখলাম আমরা টোটাল জিপিএস এ দেখলাম যে আমরা টোটাল 200 মিটার পেরিয়েছি এরিয়াল ডিস্টেন্স। সব মিলিয়ে সারাদিনে হেঁটেছি হয়তো আমরা 14 ঘন্টা। কারণ সকালবেলা সেই যে বেরিয়েছিলাম সন্ধ্যের অন্ধকারে ঢুকেছিলাম, এটা তারপরের দিন সকালের ফটো। কিন্তু আমরা টোটাল হেঁটেছি 14 ঘন্টায় 200 মিটার মাত্র এরিয়াল ডিস্টেন্স পেরোতে পেরেছি। এবং সেখানে একটা বাঁশের জঙ্গল, এবার শুরু হলো বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের মধ্যে সেদিনকে সন্ধ্যেবেলা এত ওয়েদার খারাপ আর এত ওই মানে ঝোঁক বেরোলো যে কেউ আর টেন্টের থেকে বেরোতে চায় না। শেষে বিমান একটুখানি বেরিয়ে সেখান থেকে ওই যেখানটা জল ছিল জলটার একজনকে নিয়ে গিয়ে জল নিয়ে এলো, সে খিচুড়ি রান্না করা হয়ে খাওয়া হলো। সেও একটা ভয়ঙ্কর জিনিস। পরদিন সকালবেলা যখন আমরা বেরোলাম, এই যে টেন্ট গুলো সব একটুখানি সামান্য দূরত্বে, কিন্তু সব যেন কামোফ্লেজ হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছুই। তাই এইখান থেকে আমরা বেরোলাম সেদিকে পরের দিন একটু বেশি বেলা করে, বেলাই হয়ে গেছিল, বেরোতে বেরোতে 9টা বেজে গেছিল। এই বেরোনোর আগে প্রায় প্রত্যেকে রেডি একদম। এই আর একটা ব্যাপার, যখন একটা নতুন এক্সপিডিশনে যেতে হয় কখনোই সবসময় নিজেকে একদম জিনিসপত্র মানে গিয়ার সেফটি গিয়ার ইত্যাদি সবকিছু পরে সর্বদা রেডি থাকতে হয়। আমরা সর্বদা হার্নেস পরে ইত্যাদি করে এমন গেছে দিন যখন আমরা সারাদিন রাতেও আর কি
হার্নেস পরে শুতে হয়েছে, কারণ এমন জায়গায় থাকছি, সেটা আমরা পড়তে আসবো, যেখানে আমাদের হার্নেস করার কোনো চান্স নেই। আমরা এই জঙ্গল দিয়ে নামলাম, নেমে নামছি, এবারেই বলছি যেখান দিয়ে জঙ্গল দিয়ে নামছি, হঠাৎ একখানা খাড়া পাহাড়। আর এই এত পেছলা যে একবার এখানে পা দিলে পুরো পার্থ ভরকে পড়ে গেল। পার্থ আর ভবানী ছিল একজন, একটা পোটার আর পার্থ, এরা হামেশাই এই মানে একটা কিউ দিলে পা রাখার আগেই পিছলে তলার দিকে চলে আসতো, একটা রাস্তা তৈরি হয়ে যেত। তারপর আমরা সেটা বলে ওই তো ওইখানে ভালো একটা রাস্তা তৈরি হয়েছে, জঙ্গল ভেঙে ভবানী আসতো। তার জামা কাপড় বলে আর কিছু আস্ত ছিল না। তবু এই জলটাই যেন আমাদের ছিল লাইন, কারণ পরের দিন খাওয়ার জন্য জলের, রান্না করার জন্য জলের দরকার, তবে জলটার কাছাকাছি আমরা হাঁটছিলাম। এইবার শুরু হলো মানে এই বিছুটি, চারদিকে 500 রকমের বিছুটি, এর মধ্যে কায়েরিয়ার মধ্যে একটা ছিল যেগুলো 3-4 পাল্টা জামা কাপড় উপর দিয়ে, আমরা সর্বদা ওই উইন্ডশিটের জামা কাপড় পরেই থাকতাম, তার উপর দিয়েও যদি টাচ লাগে 5 দিন চুলকবে, এমন জিনিস একটা ভয়ঙ্কর জিনিস। আর তার সাথে বিভিন্ন ধরনের গাছপালা। এই খাড়া, আমরা এই এসছি, খাড়া একটা দেয়াল নেমেছে, আবার উল্টো দিকের খাড়া ইয়ে দিয়ে নামা হচ্ছে। সে আহ, জায়গাটার, আর তলার দিকে যখন আমরা বাঁশের জঙ্গলে পৌঁছেছিলাম, তখন সেই বাঁশের জঙ্গল মানে কি, মানে আমরা তো এখানে বাঁশঝাড় দেখি এক এক জায়গায় একটা করে ঝোপ, খানিকটা ফাঁকা, আর ওখানে বাঁশের লাইন, মানে 2 কিলোমিটার চওড়া একখানা পুরো লাইন ওখান থেকে যাচ্ছে। হুম। সেখানে কোনো কোনো ইয়ে করা যাচ্ছে না আর কি। এবার এখান থেকে একটা সোজা, যে আমরা এসে নদীর ধারে পৌঁছে গেলাম, এবার মার্কেন্ডেয় গঙ্গা হচ্ছে এটাই, যেটা কিনা এই মার্কেন্ডেয় তাল, যেটাকে লোকে অনেকেই সুজল সরোবর বলে, এই মার্কেন্ডেয় তাল থেকে শুরু হয়ে আহ মন্দারপঙ্খী হয়ে এসেছে। এইখানে এসে অলরেডি আমাদের খাবার প্রায় শেষ হয়ে গেছে, আর একদিনের খাবার আছে হয়তো। অতএব আমরা প্ল্যান করলাম যে এই জঙ্গলের মধ্যে, তখন এত পাগল হয়ে গেছি, সব জামা কাপড় ছিঁড়ে গেছে, বিভৎস অবস্থা আর কি। তখন আমরা প্ল্যান করলাম যে এদিকে না, আমরা এই নদীর ধরে ধরে আমরা তলায় নেমে যাব। এখানে সেইবার এই নদী পেরোতে হবে আমাদের। একজনকে তো কোনো ক্রমে নদী ধরে, যে দুজনে মিলে পেরিয়েছে, পেরিয়ে মূল্য নিয়ে লাগিয়ে এখানে ট্রাইডেন্ট টাওয়ার তৈরি করে এবার এক এক করে পেরোনো, সবাই নদী পেরোনো হচ্ছে, যে আমরা জানি যে নদী পেরোনো হয় পিওরলি। পেরিয়ে এসে আমরা একটা জায়গায় পৌঁছলাম যেখানে একটা অসাধারণ একটা গিজার, মানে উষ্ণকুণ্ড আর কি, মানে যেমন যমুনোত্রীতে আছে বা বদ্রীনাথে আছে একটা উষ্ণকুণ্ড। এই রাস্তায় 3টে উষ্ণকুণ্ড আছে নাকি এরকম লোকে বলে। তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে শেষেরটা, তার আগে দুটো লোকেরা যায়। আর উষ্ণকুণ্ড তো আছে যেহেতু সালফার, অতএব জমের রংটা এরকম সোনালি অসাধারণ একটা রং হয়েছে, মনে হচ্ছে সোনা বেরিয়ে আসছে এটা উষ্ণকুণ্ডটা। উষ্ণকুণ্ড থেকে জল নেমে আসছে, আমরা সকলে মুখ টুক ধুলাম ভালো করে, একদিন তো মুখ টুক ধোয়া হয়নি, কিছু হয়নি, হাত পা টাত পা ধুয়ে আবার উষ্ণকুণ্ড পেরিয়ে উল্টো দিকের দেয়ালে আমাদের উঠতে হলো। উঠে গিয়ে আবার এই সব জায়গাগুলো বিভিন্ন জায়গায় র্যাপলিং ডাউন করতে হচ্ছে গাছের গায়ে জড়িয়ে নিয়ে, কারণ তলায় যাওয়ার আর কোনো জায়গা নেই। আর তলায় যতদূর এসে একজন কোনো ক্রমে নেবে, এসে প্রথমে নেবে দেখেছি কি আছে র্যাপল লাগিয়ে, তলার দিকে হলো কি পার্থ, সে তাড়াহুড়ো করে সেই দিনকে, সে কেন কি জানি জানি না হার্নেসটা আর পড়েনি, আমরা সবাই ব্যাগ থেকে বের করে হার্নেস পরলাম, কিন্তু পার্থ কোথায় ওই উষ্ণকুণ্ডের হার্নেসটা খুলে রেখেছিল, পুরো গা হাত পা ধুয়েছে কিনা জানি না, কারণ পেছন পেছন ওরা অনেকে আসছিল, আমরা হচ্ছে আর সামনে আসছিলাম আগে। এবার এসে সে আর হার্নেস পয়েন্টই, সে করেছে কোমরের বেল্টের সাথে সে লাগিয়ে ফেলেছিল, দেখে ধুম একটা আওয়াজ হলো, পট আর ধুম, পার্থ পুরো 30 ফুট নিচে, ওই ওপর থেকে পুরো একদম এইখান থেকে পড়েছে, পড়ে একদম তলায় এসে হাজির হয়ে গেছিল। যাই হোক, মাঝে মাঝে আমরা এই সেই বড় বড় গাছ পেরিয়ে আসছে, সেগুলো কিছু সময় অসুবিধা করেছে, কিছু সুবিধাও করেছে, আমরা এই গাছের উপর গাছটাকে ব্রিজ মতো ইউজ করে গাছ থেকে আমরা বিশেষ ছোট ছোট নালা পেরিয়েছি অনেকবার। আর এইখান দিয়ে বলছিলাম যে একটুখানি এগোলেই আর লোককে দেখা যায়, অতএব মাঝে মাঝেই যারা আমরা প্রথম যাচ্ছিলাম তারা একটু ওয়েট করছি যে পরের লোকেরা আসবে, আমাদের দেখতে পাবে, তারপরে আমরা যাব। এইবার আমরা এসে বললাম ওই মার্কণ্ড গঙ্গার উল্টো পাড়ে এসেছিলাম, আবার দেখা গেলো এপার দিয়ে যাওয়ার আর রাস্তা নেই, উল্টো পাড়ে যেতে হবে। তাই এইরকম একটা জলপ্রপাত, এইখান থেকে আমাদের নদীটাকে এইখান দিয়েই পেরোতে হবে, আর কোনো জায়গা নেই। কি করে পেরোনো যায়, তা পুরো সেই হিন্দি সিনেমার মতো আর কি, বিমান করলো কি একটা কাঠের টুকরোকে একটা মাঝখানে দড়িটা বেঁধে, মানে মিডল চ্যানেল যে অ্যাঙ্কার করে কাঠটাকে ওপাশ থেকে ছুঁড়ে, এই যে দুটো পাথর আছে এই দুটো পাথরের ফাঁকে আটকে গেল। সেটা অনেক টেনে টুনে দেখে আমি বিমানই প্রথম পেরোলে, আমরা এদিকে অ্যাঙ্কার করলাম, আর বিমানকে একটা বিলে দিয়ে বিমানকে পার করানো হলো। যদি পেরোতো, যদি জলে পড়তো তাহলে এখানে এসে ঝুলে পড়তো ভগবান জানে। তো যাক, বিলেও দেওয়া ছিল। ওপারে গিয়ে আবার ভালো করে অ্যাঙ্কারটা করলো, সেটা হচ্ছে পরদিন সকালবেলা। আগের দিন তো আমরা এইখানেই ছিলাম। এবার তখনও পর্যন্ত এরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মাতিয়াস আর পার্থ, যে আমরা কিভাবে অ্যাঙ্কারটা করছি। করার পর তখন রেডি হয়নি, তাই জন্য আমি প্রচন্ড রেগে গিয়ে তাড়াহুড়ো করে, শিগগিরই ফেরো রেডি, এখনো তাঁবু কেন প্যাক হয়নি, তাই জন্য ওকে বস, ইয়েস স্যার। এই প্রচন্ড মানে হিউমার। আর মেন ব্যাপার হচ্ছে যখন আমরা ওই মানে একটা হচ্ছে নতুন এক্সপিডিশনে যাওয়ার সময়, আমি যাদের সাথে যাব তাদের কার কি ক্ষমতা সেটা আমার জেনে যাওয়া উচিত। ইনফ্যাক্ট মাতিয়ার সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না যে কিরকম হবে ব্যাপারটা। পার্থ সম্বন্ধেও ইনফ্যাক্ট ধারণা ছিল না এরা কিরকম ভাবে হাঁটে, কত ইয়ে করে। আমি বিমান সম্বন্ধে জানতাম,
কৃষি সম্বন্ধে জানতাম, এদের ক্ষমতা সম্বন্ধে জানতাম, বাকিদের জানতাম না। অতএব একটু অসুবিধা হয়েছে। অতএব যে কোনো এক্সপিডিশনে যাওয়ার সময় বা নতুন রুট করার সময় আই শুড হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মাই আদার মেটস অফ দ্য টিম। এইবার হয়েছে ঠিক ওই জলপ্রপাতটার ওপরে, এই যে জলপ্রপাতটা এখানে, ওইখান দিয়ে ওপরটা দিয়ে আমরা পেরোচ্ছি। এটা হচ্ছে নদীর এপারে আবার বিমান পেরিয়ে এসেছিল, এসে আবার আমি অন্য পারে চলে গেছি। আমি অন্য পারটা দেখছি, আর এপার থেকে বিমান এক এক করে লোককে পার করা হচ্ছে। এটা সেই ভবানী ওই পোর্টার সে বেরোচ্ছে। আলটিমেটলি এবারে আমার একটা সিস্টেম করে গেছিলাম, যাতে সামান্য কিছু লাইন রেখে দিয়ে রকের গায়ে জড়িয়ে লাস্টে একজন পেরিয়েছিল। এই যে জিনিসগুলো, এটা আমাদের প্রচুর সেভ করেছে। এটা একটা এক ধরনের বেরি, এক ধরনের গুজবেরি টাইপেরই, বাট ভেরি সুইট অ্যান্ড নাইস। কা টাইপের ফল আর কি। আমরা এগুলো খেয়েছিলাম, এই নামটা এখনই ভুলে যাচ্ছি। এইগুলো আমরা তখন খাবার শেষ হয়ে গেছে, এই খাবারগুলো আমরা সময় রাস্তা থেকে যেখানে এই ছোট ছোট স্ট্রবেরির মধ্যে দেখতে বেরিগুলো পেয়েছি। কাঁটা গাছ, কিন্তু কাঁটা গাছে হয়, সেগুলো আমরা সবসময় খেয়েছি। আর যে ওই বিচুটি পাতাটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেইটা। এটা যদি ওই 3 পাল্টা জামা কাপড়ের উপর দিয়েও লাগে তো 5 দিন চুলকবে। তারপরে আবার একটা নদী পেরোনো, সন্ধেবেলা যেখানে এসে আমরা পৌঁছলাম উল্টো পাড়ে গিয়ে, সেখানে গিয়ে দেখালো একটা নদী পেরোতে হবে আবার সন্ধেবেলা, ফলে পুরো নদী জল হয়ে গেছে। দেখা যাচ্ছে বিমান যখন পেরোচ্ছে নদীর মাঝামাঝি জায়গায় গিয়ে সেখানে কতটা জল। ইনফ্যাক্ট উল্টো পাড়ে গিয়ে যেখানে আরো বেশি জল, সেটা আমি পরে দেখাবো। তা প্রথমে বিমান কে আমি বিলে দিয়ে পার করছি। বিলে এবং বিনা ফিক্স রোপটাও নিয়ে যাচ্ছে। ফিক্স রোপ ডবল বিলেই হচ্ছে বলা যেতে পারে। এখান থেকে টুসি রোপ দিচ্ছে, এখানে পেরোচ্ছে। আর জামা কাপড় প্রায় খুলেই আর কি উল্টো পাড়ে যাবে, গিয়ে আমরা আবার রোপ লাগাবো। এই রোপ লাগানো হচ্ছে, আমরা যেমন আগে যেমন বলেছি যে ট্রিপল অ্যাঙ্কার, এখানে 4 পয়েন্ট অ্যাঙ্কার করেছিলাম। মাতিয়াসের দোকানে বড় সাইজের ফ্রেন্ডস ছিল। একটা ন্যাচারাল চোখনাট দিয়েছিলাম দুখানা, আর দুটো ফ্রেন্ডস দিয়ে এখানে করা হয়েছিল, দিয়ে এখানে ডাইরেক্ট অ্যাঙ্কার করে এখান থেকে পাঠানো হয়েছিল। করার পরে অ্যাঙ্কার থেকে এবার যায় টুসি যাচ্ছে। সবাই বেশ বেরোচ্ছে, আমি তখন আবার জামা প্যান্ট উপরে, বেশ প্রচন্ড ঠান্ডা জল, বিকেল বেলার দিকে জলটা দেখা যাচ্ছে এখান দিয়ে প্রচন্ড ইয়ে, বড় বড় পাথর পড়লে আর দেখতে হবে না। বিমান পেরিয়েছিল এই জায়গাটা দিয়ে, পেরোনোর পরে লাগানো হয়েছে। এবার সবাই পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ দেখি আর কেউ নেই, আমি একা। মালপত্র সব চলে গেছে। এবার আমাকে তো পেরোতে হবে, কিন্তু আমাকে পেরোতে হবে কি, বিমান যখন পেরেছিল আমি এদিক থেকে বিলে দিয়েছিলাম, এবার তো বিলেটা উল্টো দিক দিয়ে, কারণ আমি এখান থেকে সোজা গিয়ে তলা থেকে আমি বেরোতে পারবো না, আমাকে এখান দিয়েই নামতে হবে। ফলে আমি জলের স্রোতের সাথেই নামতে হবে, কিন্তু ওপারে যেতে হবে। ফলে যদি আমি একবার পা ফস খাই, তাহলে আমি পুরো ভেসে চলে যাব প্রায় 50 মিটার নিচে গিয়ে ওই নদীর ওই ছোট্ট যে জলপ্রপাতটা, ওটার মধ্যে দিয়ে পড়বো, তার আগে মাথা ফাতা কোথায় ফাটবে। আর একটা হচ্ছে অচেনা রুটে কিন্তু সর্বদা বা নদী পেরোনোর সময় পায়ে জুতো পরে পেরোনোর নিয়ম, এবং তার সাথে হচ্ছে হেলমেট রাখতে হয়। কিন্তু আমরা সেবারে কিছু জানতাম না অত কিছু, তখন বলতে গেলে সত্যি কথা বলতে কি, তাই জন্য তখনও পর্যন্ত পায়ে জুতো, আমরা খালি পায়ে নদী পেরোতাম। 1 নম্বর, হেলমেটটা রাখতাম ঠিক কথাই, কিন্তু খালি পায়ে পেরোচ্ছি, আর এই হাতে একটা স্টিক নিয়ে একদিকে ব্যালেন্সও রাখছি এবং উল্টো দিকে দেখছি জলের যে কোথায় গর্ত আছে না আছে সেই দেখে দেখে পেরোনো। করে যখন নদীর উল্টো পারে প্রায় পৌঁছলাম, এইখানে যখন এইখানে জলটা প্রচন্ড ডিপ, এইখান থেকে আমায় একটা লাফ মেরে এই উল্টো দিকের রকটা যদি আমি ধরতে না পারি, তাহলে কিন্তু আমি ভেসে বেরিয়ে যাবো। তাই এইখান থেকে আমায় জলটা দিয়ে লাফ মেরে আসতে হয়েছে। জলের যে সোর্সের যে ফোর্সটা কতটা, সেটা আমরা হাতে লেগে জলটা যে উপর দিয়ে আসছে ফোর্স কতটা, এটাই বোঝা যাচ্ছে। ভয়ঙ্কর জোরে জল যাচ্ছে। এদিকে আমাদের খাবার শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সাথে ছিল যে কমল। আমাদের এখন অনেকেই কমলের নাম শুনেছে আর কি, আগোটার। তা ও অ্যাটলিস্ট মাশরুমকেও চিনতো, এইখানে এসেই চারদিক থেকে আগেই রাস্তা থেকে, যেহেতু খাবার শেষ হয়ে গেছে, মাশরুম অলরেডি কিছু কুড়িয়ে এনেছিল ব্যাগে করে। সেই মাশরুম আর কিছু আমাদের ব্যাগের মধ্যে ছিল কিছু লঙ্কা গুঁড়ো আর কিছু নুন। ওই লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাশরুম নেড়ে সেই মাশরুমই আমরা খেলুম। এইবারটা সেই জাস্ট আমরা এখান দিয়ে পেরিয়ে এসে পরেই একটা ক্যাম্পিং সাইট পেয়েছিলাম, সেখানে এই লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাশরুমের ঝোল রাঁধা হয়েছে, জঙ্গলের কাঠ পুড়িয়ে সেই খাওয়া হচ্ছে। এবং হাজারো খুব ভালো প্রোটিন, কিন্তু এত ঝাল হয়ে গেছে, পুরো লঙ্কা গুঁড়োটাই প্রায় ঢেলে দিয়েছে। ফলে সেই মাথার ওই গামছাগুলো বিমানে সেই দিয়ে জিভ আর কি ঘষতে হয়েছিল। তা যাই হোক, তবুও খেয়ে সকলে খুশি, কিছু খাবার পাওয়া গেছে। পরের দিন সকালবেলা প্রায় 100 মিটার আসার পরেই আবার দেখা গেল আর একখানা নদী পেরোতে হবে। ওই নদীটাকেই আবার উল্টো পাড়ে যেতে হবে। আমরা এইটার জন্য আমরা নদীর ওপাশ দিয়ে আসতে পারিনি, আমার তো উল্টো দিক দিয়ে আমার নেমে আসতে হয়েছিল। আবার এসে এই পাশেও আবার এরকম একটা আছে খাড়া, আবার আমাদের নদী পেরোতে হবে। উল্টো দিকে আমরা ভাবলাম একজন পার করে নিয়ে ওপরে বাঁধলাম, যে যদি এই জায়গায় কাঠের এটাকে আমরা নেদে নাবিয়ে আনতে পারি, এনে যদি নদীটাকে ক্রস করতে পারি, এর ওপর দিয়ে আমরা পেরিয়ে যেতে পারবো। কিন্তু ওটা নাবলো বটে, নেবে সে জলে ভেসে বেরিয়ে চলে গেল। ভাগ্যিস দইটাকে ছিঁড়ে গেল একটুখানি, গিয়ে রেডি হয়ে গেল। ফলে আবার সেই যে আবার টাইরোইন ট্রাভার্স করা হলো, সবাই পেরোনোর পরে আবার আমি পেরোচ্ছি এই টাইরোইন ট্রাভার্স করে করে নদীর উল্টো পাড়ে গিয়ে দেখা গেল যে এরা সব চুপচাপ বসে আছে, কোনো খাবার দাবার ফুরিয়ে গেছে।
কেন বসে আছে সেটা দেখাচ্ছি। একটু আগেই ওরা একটা দেখতে পেয়েছিল যে নদীতে একটা কি, একটা হরিণ আটকে আছে জলের মধ্যে, হরিণ পড়ে আটকে আছে, খুব খুশি। এইখান দিয়ে অনেক কাছে কাছে গিয়ে নদীর এই ধার দিয়ে রোপ টোপ নিয়ে গেছে, গিয়ে কাছে গিয়ে দেখেছে হরিণটা খুব পচা। তাই ওপরে উঠে আসার পরে দেখেছে মুখ মনে খুব দুঃখ নিয়ে বসে আছে, মাংস আর খাওয়া গেল না। আর এখান দিয়ে নদীর অপর পারে যে ঢাল, সেইখান দিয়ে ঠেলে ঠুলে এবার এই বিমান উপরে উঠেছে। আর রাজীবকে টেনে তোলার চেষ্টা করছে এই পাথরের গুঁড়ো মাটির উপর দিয়ে, চূড়ো মাটির উপর দিয়ে। আর জঙ্গল এতটাই তার মধ্যে, এই বিচুটি পিচুটি কোনো ব্যাপার নয়, ওর উপরেই জঙ্গলের মধ্যেই ঢুকে যাচ্ছে আর কি। জঙ্গলের মধ্যে কোনো রাস্তাওয়ালাই নেই তো। আর এগুলো হচ্ছে কিছু মাশরুম, কিন্তু এই মাশরুম গুলো খাওয়া যায় না, আমাদের বলেছিল কমল আর কি। এত সুন্দর দেখতে, কিন্তু এগুলো আর কি খাওয়া যাবে না। কি আশ্চর্য, ফলে খুবই মন খারাপ হয়েছে। এই যে হরিণটা পচাটা, ওরা কাছে গিয়ে দেখেছিল যে হরিণটা পচা, খুব আশা করে গিয়েছিল হরিণটা পাবে, মাংস খাওয়া যাবে। কিন্তু অনেকদিন আগে জলে টলে ভিজে উঠে এসছে। তা এই পাঁচজনই আমাদের সাথে ছিল, সুনীল, তার সাথে কমল, দেবেন্দর, হচ্ছে আমাদের নাম হচ্ছে অবতার, অবতার আর হচ্ছে ভুবন, ওর নাম ছিল হচ্ছে ভবানী, সরি, ভবানী। পরে ওকে আমি আমার প্যান্ট আর এই গেঞ্জিটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওর নিজের জামা প্যান্ট অলরেডি ছিঁড়েছে, তারপরে এগুলোও ছিঁড়ে ফেলেছিল। কারণ ওর একটা পিঠে একটা বড় সাইজের ট্রাঙ্ক নিত, সেই ট্রাঙ্কটা নিয়ে ও যাওয়ার সময় পরে অপ্তার ট্রাঙ্কটা নাই, পরে এটা নাই, এই যে ব্যাগটা নিয়ে একটা রাস্তা দেখতো সবাই আমরা হয়তো বেঁকে চলে যাচ্ছি, ও একটা সোজা সেখান দিয়ে হরর করে গড়িয়ে গড়িয়ে নেমে যেত সেখানে। এইখানে এসেছিলাম, এসে ওই বলছিলাম যেটা আর কি, আগের দিন আমাদের আহ, যারা হয়তো আইএমএফ এর কোর্সটা করেছিল, ওই র্যাপলিং এর সময় যে পাশে, র্যাফটিং এর সময় আহ, একটা করে ফ্রিকশন হিচ দেওয়ার জন্য। তা এখানে টুসি যখন শিখেছে মাসার নট শিখেছে, কিন্তু নিমে যেটা শেখায় পরের দিকে অ্যাডভান্স কোর্স বা সার্চেন শিখেছিল মাসার নটটা, নিগমে ওরা করে কি, ওই যে ফ্রিকশন হিচটার লুপটা ওরা লাগায় পায়ের সাথে, পায়ের লুপের সাথে। আর টুসির পিঠে তখন আমাদের নিজস্ব জিনিসপত্র, খাবার দাবার, কারণ সব তো পোটা নিতে পারিনি, তাবু ফাবু সবকিছু আছে, রোপ আছে, অত ইকুইপমেন্ট আছে, ফলে প্রত্যেকের পিছু কিছু এক্সট্রা খাবার বা নিজস্ব তাঁবুর কিছু টুকরো এগুলো থাকতো। প্রায় 30 কিলোর কাছাকাছি ওজন। ফলে টুসির পায়ে এখানে লাগানো, টুসি যে একবার গেল, পুরো ওয়েটটার জন্য পেট মধ্যে ঊর্ধ্বপদ হয়ে গেছে, পুরো মাথা নিচের দিকে পা উপর দিকে ওয়েট নিয়ে নিয়ে সেখান থেকে চেঁচাচ্ছে। আর বিমানের তার সাথে ভালো ভালো কথা, যে কেন ওখানে বেঁধেছিস, আমরা আগেই বলেছিলাম ওখানে বাঁধিস না, সেই বেঁধেছে মাসার নটটা পায়ে। কারণ নিমের এই শেখানোটার মধ্যে কিছু একটুখানি মানে গন্ডগোল ছিল আর কি, সেগুলো আমরা যার জন্য বলছিলাম যে কোথায় লাগানো হবে আইএনএফ ওয়ার্কশপটাতে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসার পরে আবার আমরা এই ওপর থেকে একটা নামা, এইখানে নামার সময় এই মানে আমরা কি করে নামবো, এই বিশাল বিশাল পিঠে মাল দেখা যাচ্ছে, এইখানে তার মাথা আর এইখানে তার মালের ইয়ে করে একজন করে নামছে, দুটো করে রোপ লাগিয়েছিলাম দুজনে যাতে নামতে পারে। সেখান থেকে নদীর ঢালে আবার নেমে আসছি, এরকম ধরনের মাঝে মাঝেই আমরা উপরে উঠছি নামছি নদী পেরোচ্ছি, উপরে উঠছি নামছি নদী পেরোচ্ছি। এইভাবেই পুরো রাস্তাটা আমরা আস্তে আস্তে রাঁচির দিকে চলেছি। আর হাজার বলা হোক, একে র্যাপেল করছে না এই ভবানী, ভয় পাচ্ছে, অতএব রোপ ধরে ঝুলে ফেলছে হাত ধরে, কিন্তু রোপ দিয়ে আমরা তাকে নামাচ্ছি, রোপটাকে আস্তে আস্তে মানে রোপকে লুজ করে আর কি নামানো হচ্ছে, র্যাপেল ডাউন করছে না, কিন্তু ওই রোপ ধরে ঝুলে আছে। কিছু কিছু জায়গায় আমরা পেয়েছিলাম নদীর ওপর দিয়ে, এখানে আমরা প্রথমে পেরিয়ে এসেছি আর কি, সে এমনি পেরিয়েছিল, তারপরে এটা সুনীল পেরোচ্ছে, এখান থেকে দড়ি মানে দৌড়ে এসে পেরিয়ে আসছে আর কি। নদীর ওপর দিয়ে একটা গাছ পড়ে আছে সেখান দিয়ে। আলটিমেটলি আমরা এখানে পৌঁছালাম, এখানে গিয়ে আমাদের সবার এমনি যা ছিল সবকিছু শেষ। এখানে গিয়ে পড়ে আছে, শুধু দেখা গেল একটা ঝুড়ির মধ্যে কিছু চিড়ে আর কিছু ডাল, কিছু ছাতু সব মিলে আর কি, যেগুলো প্যাকেট ছিঁড়ে গেছিল সেগুলো মিশে আছে। তা সেই দিনকে সকালে সেইটি রান্না করে সবাই মিলে খাওয়া হলো। খেয়ে এখান থেকে আমরা নদী পেরোবো, পেরিয়ে আবার উল্টো পার দিয়ে যাব। এই নদী পেরোনোর সময় আবার এটা একটা ভুল, ইয়েতে টুসি কোনো রকম মানে অ্যাঙ্কার করেনি, আমি দেখিনি তখন আর কি, সেটা অ্যাঙ্কার ছাড়া শুধু হাত ধরে যাচ্ছিল। আমি প্রথমে পেরোলাম, পেরিয়ে সকালবেলা জল কম ছিল একটুখানি, এই হাঁটু এতটা অব্দি জল, তারপর টুসি পেরোলো। ওদিকে পেরোতে পেরোতে টুসি যথারীতি সাইডের দিকে শেষে এসে একটা কোথায় পা পেছলো হলো, একদম মুখ থুবড়ে পড়লো জলের মধ্যে, ভাগ্যিস হাত ছেড়ে দেয়নি, তাহলে ভেসে যেত। গিয়ে সেখানে টুসি গেল ভিজে একবারে। আর উল্টো দিক দিয়ে এসে মাতিয়াস, অবশ্য মাতিয়াস তার আগের দিনই পুরো ডুবেছিল, ওই যেখান দিয়ে আমি টাইরোইন টাভার্সে আমার ছবিটা ছিল সেইখানে পুরো ডুবে গেছিল পুরো। তারপরের দিনে সেইখানে আগুন টাগুন জেলে আবার উল্টো পার পেরিয়ে রাজীব, তার মধ্যেই সকলে হাসি খুশি গল্প করছি। এইটা একটা ব্যাপার যে সেন্স অফ হিউমারটা টিমের মধ্যে থাকাটা খুব জরুরি এই বিশেষত এইসব জায়গায়, যেখানে সর্বদা প্রচন্ড বিপদের মধ্যে সবাই যে কিছু মনের মধ্যে একটা সাহস রাখতে হবে সর্বদা, সেটাই একটা ব্যাপার। তো তারপরে আমরা আবার জঙ্গলে ঢুকলাম, এই জঙ্গলটা এমনই গভীর, দেখা যাবে যে কিভাবে আমরা পেরোচ্ছি। এই যে একটা গর্ত মতো, মানে গর্ত নয়, এই জঙ্গলে এইরকমই আর কি ভেতরে, আমি কোনো ক্রমে খানা কোনো কোনো চপার ছিল না, জঙ্গলের মধ্যে আমরা ঢুকে গিয়ে আমি আর তারপরে বিমান, বিমান আইসেক্স দিয়েই জঙ্গল কাটার চেষ্টা করছিল, আমরা এই আইসেক্স এর হ্যান্ডেল দিয়ে জঙ্গল ভাঙার চেষ্টা করছিলাম। ঢুকে গেল একজন, সবাই ঢুকছে,
এই যে ঢুকে গেল, মুহূর্তের মধ্যে তাকে আর দেখা যাবে না। দিয়ে ঝোপের মধ্যে চলে গেল, তার আওয়াজও বেরোচ্ছে না, কিছু না, এই যে পিঠে একখানা বা এই যে ট্রাঙ্ক আছে, একই ব্যাপার, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। আর তার মধ্যেই পাথরের শ্যাওলা পড়া ঢালের মধ্যে দিয়ে পাথরের গাছ ধরে 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 ট্রাভার্স করে পেরোনো। এই করতে করতে আবার মাংসের জঙ্গল দিয়ে আমরা এসে একটা জায়গায় পৌঁছলাম। উল্টো দিক দিয়ে এবার দেখা যাচ্ছে দূরে, তলার দিকে দেখা যাচ্ছে, এইদিকে মোস্ট প্রবলি আমরা হিসেব করে যা পেলাম আমাদের ম্যাপ ট্যাপ দেখে বুঝে টুঝে, যে ঠিক এইখানে এসেই তলায় হচ্ছে বানতলি। এবার এই জায়গাটা ট্রাভার্স করে এসেও আমাদের এই ওপর দিয়ে নামবো, আমরা এখান দিয়ে গেছি, উঠেছি, উঠেই ট্রাভার্স করে ওপর দিয়ে উঠে গিয়ে এখানে তলায় নামছি। নামার পরে আমাদের একটা জায়গায় নামতে হবে। এই দূরে দেখা যাচ্ছে বানতলির ওপরে এই এখন ফরেস্ট চেকপোস্টটা হয়েছে টিনের ঘর, সেইটা আমরা প্রথম দেখতে পেলাম। আমরা বুঝলাম যাক লোকালয়ের কাছাকাছি এসে, এটা কিন্তু উল্টো পারে মধুমেশ্বরের তলা। এবার সেখানে একটা জায়গায় অ্যাঙ্কার হয়েছিল ওই ঘাসে বেঁধে, বিমান যা করে। পার্থ খানিকটা জিজ্ঞেস করলো যে এটা কিসে বেঁধেছি, কি করে যাবো, বলে ও কিচ্ছু হবে না, তুমি মরবে না, তুমি অমর, তুমি অনেকবার পড়েছো, তোমার কিছু হবে না। বলার পরে পার্থ বললো আমি আর যাবো না, আমি আবার সেখানে একটা পিটন অ্যাঙ্কার করলাম, করে আবার পার্থ বেরিয়ে যাওয়ার পরে আবার সেটা খুলে নিয়ে লাস্টে নামলাম। করে গিয়ে এইবার আমরা যখন লাস্টে দেখতে পেয়েছি যে এইখানে এই হাটটা দেখা গেছে, মানে আমরা আজকে মোটামুটি পৌঁছে যাব। তখন আমি আমার ব্যাগের মধ্যে রেখেছিলাম তিনটে, বোধহয় তিনটে না চারটে আমি নুডলসের প্যাকেট আমার ব্যাগে ইমার্জেন্সি হিসেবে ছিল। এবার অলরেডি সেই নুডলসের প্যাকেটটা বের করলাম, নিয়ে আমরা টোটাল ছিলাম বোধহয় 13 জন হয়েছিল। আর সেখানে নুডলসের প্যাকেট ওই তিনটে, তাতে এক ডেকচির মধ্যে পুরো ডেকচি জল ভর্তি করা হলো। এই ডেকচির মধ্যে পুরো জলের মধ্যে ওই 3 প্যাকেট নুডলস ঢেলে একটা বিশাল নুডল স্যুপ। আর সবাই মানে যেভাবে বসে আছে, দে আর ভেরি ভেরি হাংরি, অল অফ দেম, দে আর ওয়েটিং সো দ্যাট দ্য ফুড উইল গেট কুকড and everybody can have that. So that way we are just crossing that. খেয়ে এইবার আমরা আলটিমেটলি আবার হাঁটলাম, হাঁটতে হাঁটতে আরো কয়েক ঘন্টা তিনেক হেঁটে মোটামুটি আমরা এই এই যে যে জায়গাগুলোতে অচেনা জায়গা বা নিউ রুটস আমরা যখন করি, তখন কিন্তু ওই কোথায় ক্যাম্প করব ইত্যাদি একটা মার্কিং হয়তো আমাদের থাকে, আর গুগল দেখে একটা মার্কিং করলে এখানে গিয়ে করব। সেটা আমাদের কিন্তু আমরা চৌখাম্বা কলের সময় এত সুন্দর মার্কিং হয়েছিল বরফের মধ্যে, যে প্রত্যেকদিন আমরা মেনটেন করতে পেরেছিলাম। বাট দিস ওয়ান ওয়াজন্ট দ্যাট, বিকজ পোর্টারদের উপর নির্ভর করতে হচ্ছিল, মালপত্র ইয়ে ছিল, পায়ে জুতো ঠিক ছিল না, জঙ্গলে অতটা সময় লাগবে বুঝিনি। ফলে যেখানে সেখানে আমরা যতদিন যতটা পেরে পেয়েছি, দিনে কখনো হয়তো 12 ঘন্টা হেঁটেছি, 14 ঘন্টা হেঁটেছি, আর খাবার ছিল না। ফলে প্রত্যেকের ওয়েট প্রচন্ড ভাবে কমে গেল। আমরা এসে পৌঁছলাম, এটা হচ্ছে বানতলি থেকে আমরা গন্ডারে এসে পৌঁছলাম আর কি, গন্ডার গ্রামে এলাম। এসে গন্ডার গ্রামের লোক তো আমাদের থেকে অবাক। এটা হচ্ছে গন্ডারে আমরা যখন পৌঁছলাম, অলরেডি ওটা হচ্ছে আহ হচ্ছে 10 তারিখে। 10 তারিখে আমরা গন্ডার গ্রামে এসে পৌঁছলাম। করার পরে আমরা যখন পৌঁছলাম, তখন গ্রামের লোকেরা বললো আরে তোমাদের যে খুঁজতে যারা গিয়েছিল, তোমার মানে মলয় আর সুপ্রিয় অলরেডি ওপরে গেছিল, বাকি পোটার টোটার পাইনি, প্রচুর অসুবিধে, তাই জন্য যা হোক ডবল পয়সা দিয়ে 5 জনকে গ্রাম থেকে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে যখন গেছে, এবং তারা 4 দিন সেখানে ওয়েট করে ফিরে চলে গেছে, ভেবেছে আমরা মারা গেছি না কি হয়েছে ভগবান জানে। 4 দিন ওয়েট করেছে এক্সট্রা করে, এবার তারা যাচ্ছে উত্তরকাশীতে। তাই এখানে একটা গাছের ওপর ওই মানে বাড়িটার ওই ছাদের পেছনে একটা উঠে এক জায়গায় একটা টাওয়ার পেলাম। সেখান থেকে ফোন করে যা হোক ধরতে পারলাম মলয়কে, কি বললাম যেতে হবে না, আমরা বেঁচে আছি। হ্যাঁ, তোমাদের আর মানে ওরা নেমে যাচ্ছিল সার্চ পার্টি পাঠানোর জন্য। তাই এখানে ফিরে আমরা সেখানে খেলাম, রুটি খেলাম, আহ পরিবারকে বোধহয় কিছু কোয়াকোলা খাওয়ালো, তারপরে লোকে এই যে কোয়াকোলাও খাওয়া হলো, বোধহয় থামস আপ কি ছিল সেখানে। রাজীব যথারীতি ওর মাথায় সব গাঁজা গাছের কি একটা ইয়ে লাগিয়েছে, মারিজুয়ানার হেলমেটের ওপর লাগিয়ে রেখে দিয়েছে। সব মজার, লোকের মনে খানিকটা খুশি। এবার কিছু লোক এখান থেকে ফিরে যাবে, বিমান মাতিয়াসিরা সব ফিরে যাবে, কারণ ওদের আর সময় নেই, কারণ অলরেডি আমরা এক্সট্রা ডেজ নিয়ে নিয়েছি। আর আমরা এখানে করলাম কি, তারপর ওরা ফিরে যাবে, আমরা এখানে আরো 5 দিন থাকবো বলে প্ল্যান করলাম। পরের দিন আমরা নেমে এলাম। এমনকি এমন অবস্থা হয়েছিল আমাদের দেখে, যে কুকুরটাও পর্যন্ত তাঁবুর সামনে এসে দেখছে যে এখানে কি অবস্থা, আমাদের গা দিয়ে গন্ধ, ভয়ঙ্কর অবস্থা আর কি। পরের দিন আমরা নেমে যাচ্ছি, সকলের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যখন স্টার্ট করেছিলাম কেদারনাথে যেরকম দেখতেছিলাম, আর যে আমরা এসছি 22 তারিখের থেকে 10 তারিখ, আমাদের বোধহয় 7-8 দিন ভালো করে কিছু খাইনি, এমন অবস্থা হয়েছিল। তা সেইখান থেকে আমরা মুখ চোখের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে আমরা গন্ডার থেকে নেমে যাচ্ছি 80। এই মহিলাই আমাদের ইনফ্যাক্ট বলেছিল যে ওরা তো চলে গেছে, ওরা জানে সব, তো সবাই জানে যে তোমরা মরে গেছো, এ কথা বলেছিল। তাই ওখান থেকে আমরা নেমে আসছি। এইবার আমরা নেমে এসেছিলাম উখিমঠে। উখিমঠে এসে আমরা ছিলাম মোটামুটি আহ, অনেকে আমনে যে আজকে আমি এইখানেই শেষ করি, তখন হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এলে পরের পার্টটা আমি অন্যদিন কোনো সময় একটা দেখাবো। কারণ এটা যে গন্ধারপঙ্গি জঙ্গলটা আমরা উখিমঠে নেমে এসেছিলাম, নেমে আমরা আবার
5 দিন ওখানে থাকতে হয়েছিল। বাকি সবাই চলে গেছিল, আবার নতুন করে টিম, কোনো পোর্টার ছিল না। আমরা যে ওই মালপত্র রেখে এসেছিলাম একটা পাথরের নিচে ডিবিটি কলেজ, এখানে ক্যাম্পন টাম্পন থেকে বাস্কো প্রায় 2 লাখ টাকার ইকুইপমেন্ট সব ওখানেই রাখা ছিল। সেগুলো আনতে আবার সুনীলকে দিয়ে, 5 জন পোর্টারকে দিয়ে পাঠালাম। তারা গেল, মালপত্র নিয়ে এলো, নিয়ে এসে বোধহয় গন্দারপঙ্গির গল্প টল্প শুনে এবং আবার যে পানপাতিয়ার দিকে গিয়ে উল্টো দিক দিয়ে নামবো শুনে এত ভয় পেয়ে গেল, তারাও আর যাবে না বললো। তারপরে পোর্টার যারা আমরা জোগাড় করতে পেরেছিলাম সেখানে, সেরা এসে বললো যে তারা যাবে বটে, কিন্তু তারা 20 কিলোর বেশি, 15 কিলোর বেশি মাল নেবে না, এবং একজন স্টেপনি পোর্টার নিয়ে যাবে, মানে একজন এক্সট্রা পোর্টার নিয়ে যাবে। সে কিন্তু পোর্টার মেট নয়, যে কিনা মানে জাস্ট ওই মালপত্র নিয়ে করবে কি ওই আহ, যে মালপত্র নিয়ে আমাদের ওই আহ, যে মালপত্র নিয়ে চেষ্টা করবে যে উম, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার মালপত্র বইবে। ফলে হলো কি, আমরা মালপত্র নিয়ে আমরা দেখলাম যে এখানে সময় লাগবে। আমরা ভাবলাম প্রথমে যে ফিরে যাব, তা ভাবলাম পুরো রুটটা করবো না, এই রুটটা তো মোটামুটি আমার জানা। তাহলে আমরা আর ওই বরঞ্চ যেটা রুটটা প্ল্যান করেছিলাম, অর্থাৎ কিনা সরকারি দিয়ে না দেবে, আমরা জেনারেল রুটেই নেমে চলে যাব। অর্থাৎ কিনা ওই যে রুট 2007-এ আমরা প্রথমে এসেছিলাম, সেই পানপাতিয়া দিয়ে পার্বতী কল দিয়েই চলে যাব। কিন্তু তারপরে কি হয়েছিল, পার্বতী কলের ওখানে যখন পৌঁছেছিলাম তার আগে সেখানে গিয়ে কি করেছিলাম, সে আবার আর একটা গল্প। সেটা হচ্ছে রিটার্ন ফ্রম হেভেন, সে গল্পটা আজকে। নতুন রুটের ব্যাপারে যেটা বলার, ক্লাইম্বিং নতুন রুটের ব্যাপারে আমার যেটা বলার আছে, যে প্ল্যানিং করার সময় আরো বেশি আমাদের আহ, সময় দেওয়া উচিত ছিল ইকুইপমেন্ট ইত্যাদি ব্যাপারে। এবং জঙ্গলে গেলে কি হতে পারে, যেহেতু আমাদের কোনো জঙ্গলের অভিজ্ঞতা ছিল না, কিন্তু পাহাড়ে গেলে আমরা যারা ট্রেকিং এ বেরোতে যাই, তারা যদি নতুন রুট করতে যায়, এই জঙ্গল কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এই জঙ্গলের ব্যাপারটা ভাবতে হবে। আমার মনে হয় এইটাকে আজকে 9:30 বাজতে চলেছে, প্রায় 9:15। রাজেশ। হ্যাঁ দাদা, রাজেশ। তোমার এটা এত ইন্টারেস্টিং কি ছাড়তে তো ইচ্ছা করছে না, কিন্তু সত্যি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। তাহলে আমি হতে যাচ্ছে আর কি, হ্যাঁ, পরে একদিন করে দেবো এটাকে। হ্যাঁ, আমি ভিউয়ারকে রিকোয়েস্ট করবো কি, কারো যদি কোনো প্রশ্ন থাকে ইমিডিয়েটলি এই প্রশ্নটা করে ফেলো, ততক্ষণ বলে ফেলি কালকে আমাদের 40th ফেসবুক লাইভ হবে, যেটা বাদশা মৈত্র আর আমাদের দেবাশিস দা করবে কালকে 7:30টার সময় থেকে। যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ পোস্ট ইউর কোয়েশ্চেন্স, আমি দেবিদা থেকে জিজ্ঞেস করে নিব, স্ক্রিনে ফ্ল্যাশ করে দিব। না, প্রোগ্রামটাই তো মানে ইন্টারেস্টিং হচ্ছিল কি, আমরা বুঝতেই পারিনি কি 1.5 ঘন্টা কি করে চলে গেল, বাট যেটা এইটা বাকি কখনো পেন্ডিংটা থেকে গেছে। অনেকেই এই প্রোগ্রামটা বেশি দেখানো হয়নি, দুবার বা বোধহয় দেখানো হয়েছিল। একবার তো খুব হুম, কেটে কেটে যাচ্ছিল। আর মানে এত জঙ্গলের মধ্যে, যেটা আমি বলছিলাম, যে যে কোনো ধরনের জিনিসে 1 নম্বর চুজিং হচ্ছে ওই যে ডাব্লিউ কোশ্চেন গুলো যে কোনো সময় করতে হবে যখনই আমরা নতুন কিছু একটা করবো, এবং নিজেকে ফিটনেসটা চূড়ান্ত রাখতে হবে যাওয়ার আগে। যে ফিটনেসটা কোনো একটা, এমনি সময় হয় কি, যে রুট গুলো আমরা যাই চেনা রুটে, পোটাররাও চেনে, তারা ফিরে আসতে পারবে একা একা। এই রুটে ফেরার কোনো চান্স নেই। মানে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া যায় তারা হারিয়ে যাবে, কিছুই আর করতে যদি পারবে একবার না, কারণ যে রাস্তা হারিয়ে গেলে জঙ্গলে সব থেকে মানে ডিজাস্টার, মানে কিছু করার নেই। ডিজাস্টার, মানে ওখানে ভাল্লুক আছে, আরো কি জন্তু আছে, চিতাবাঘ আছে, সবকিছুই আছে। এবং ওই জঙ্গলে হারিয়েও গিয়েছিল গন্ধাপঙ্গে, যেমন আমাদের অরুণ ঘোষ হারিয়েছিলেন, আর যেন নাম ইয়ে হারিয়ে গেছেন। তা সেই রকম হতেই পারে আর কি। অতএব এই পার্টটা, গন্ধারপঙ্গের জঙ্গল পার্টটা আজকে থাক, আমি পরের দিন যে আসল রিটার্ন ফ্রম হেভেন, যেটা আর কি কতপন্তাল দিয়ে নামা আমাদের পানপাতিয়ার থেকে, যেটা আরো মারাত্মক ছিল ইনফ্যাক্ট, সেটা হচ্ছে পাহাড়ের পার্ট আর কি, মানে বরফ আর রকের পার্ট। এটা হচ্ছে জঙ্গলের পার্ট। কারণ কিন্তু আমরা যারা অ্যাডভেঞ্চারে যাই, আমার হচ্ছে ইনস্টিটিউট অফ এক্সপ্রেশন লোকেরা যারা ট্রেকিং এ যায়, তারা তো অনেক সময় ট্রেকিং জঙ্গলের মধ্যে দিয়ে করে না। তবে জঙ্গলে গেলে বা কোনো একটা জায়গায় নতুন রুটে গেলে পরে হবেটা কি, যে সুবিধাটা হচ্ছে, ভালো সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে একমাত্র উম, এই খরচটা কিন্তু বেশি হয়নি, কারণ আমাদের পোর্টাররা প্রথম দিকে আমরা দিয়েছিলাম আলটিমেটলি বোধহয় আমাদের কত, আহ, সেই সময় তো কোটার খরচ কম ছিল 2009-এ। মানে এখনকার হিসেবে ধরলে হয়তো এরকম 60,000 বা এরকম একটা বোধহয় কিছু একটা খরচা হয়েছিল। তখনকার হিসেবে ধরলে আমাদের বোধহয় 35,000 এরকম কি একটা লেগেছিল বোধহয়, 35-40 হাজার। তবে আমরা এখানে, আমার প্রচুর পয়সা এক্সট্রা গিয়েছিল, রাজীবের প্রচুর পয়সা এক্সট্রা খরচা হয়েছিল। ইকুইপমেন্ট নিয়ে অনেক পয়সা খরচা হয়েছিল। আর খরচা তো পাহাড়ে গেলে হবেই, আমাদের কোনো স্পন্সর নেই। সারা বছর কাজ করে আমার যারা মেম্বাররা আর কি, সারা বছর কাজ করে, পয়সা জমায়, মানে পাহাড়ে যারা প্রত্যেকেই আর কি, যারা স্পন্সর ছাড়া যায়। আমরা তো বড় তেমন মাউন্টেনিয়ার ইয়ে নই, আমাদের কোনো স্পন্সর পাই না।
অতএব আর আমার মনে হয় স্পন্সরের ওপর নির্ভর করে যারা পাহাড়ে যায় তারা হচ্ছে কমার্শিয়াল ক্লাইম্বার্স, দে আর নট মাউন্টেন লাভার্স। Difference between a mountain lover and a commercial climber is there. So those who goes to those commercial climbers, they go to the known routes. They just want for the success only, and they go to the 8,000 meter and all that. But better to try these kind of new routes where you are the only one, and where these kind of experiences will, kind of make you wake up in the middle of the night, even after 11 years. When I think that I have done this, it's something very different. কোনো প্রশ্ন আছে কি আর কারো? কিছু দেখো তো। অভিজিৎ দা দিয়েছে, এটা তো তোমার ভিউটাকে ভেরি ইন্ডোর্স এক্সপেন্সিভ, করেছে। আমি বলবো যে এক্সপ্লোরেটরি রুট ইজ ভেরি এক্সপেন্সিভ ডিল, আই উইল নট সে নো, ইটস নট অলওয়েজ। আমরা যে দেবাঙ্গন কলটা করেছি গতবারে, ধরো দেবাঙ্গন যে রুটটা আমরা করলাম গত বছর মেতে, আমাদের বোধহয় খরচা ছিল বোধহয় 28,000 না কত করে বোধহয় খরচা হয়েছে। ইট ইজ নট, বাট ইট ওয়াজ কোয়াইট এ লং ট্রেন, আমাদের 16 দিন না 17 দিনে হয়েছে। আমরা পোটার নিই, উই ডু ইট বাই ইয়ারসেলফ, উই ডোন্ট টেক দ্যাট মেনি পোটার। অল দ্য রুটের জন্য এই পোটার নিই। আমি যদি টেবিল চেয়ার, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক নিয়ে যাই, আমরা যদি সেরকম খাবার নিয়ে যাই ডিফারেন্ট। কিন্তু আমরা যে ট্রেকিং রুটে যেগুলো আমরা ধরো করেছি, নিজস্ব খাবারগুলো একদম বেসিক খাবার খাই আমরা, বা পাহাড়ে নিজেরা বই, নিজেরা গ্যাসের মধ্যে নিজেরা রান্না করে নিজেরা খাচ্ছি, নিজেদের তাঁবু নিজে বইছি, নিজেদের ইকুইপমেন্ট বইছি, নিজেরা রুট ওপেন করছি, কোনো রকম কোনো গাইড নেই, কোনো পোর্টার নেই। নিজের যদি একবার গেলে পরেই তার যে সাহসটা, তার জন্য গন্ধারপঙ্গি খাল বলে কিছু আছে বলে আমি জানি না। গন্ধারপঙ্গি আমরা একটা ডিবিটি খাল বলে আমরা একটা ওপেন করেছিলাম, ওটার নাম দিয়ে ওইটা গন্ধারপঙ্গি খাল বলতে পারো, বাট ডিবিটি খাল যেটা আমরা নাম দিয়েছিলাম। রাত্রিবেলা যে খালটা আমরা ওপেন করেছিলাম সেইটা, সেটা ওইখান দিয়ে আর কেউ কোনোদিন যায়নি, যাবে বলেও আমার মনে হয় না, কারণ গন্ধারপঙ্গে নামার মতো ক্ষমতা আনার জন্য তার আগে আমি মনে করবো তার আগে আরো অন্যান্য জঙ্গলে যেতে হবে। জেনারেল জঙ্গলে গিয়ে জঙ্গলের রাস্তা আগে হাঁটতে হবে, তারপরে ওই রাস্তা গেলেই ভালো হবে। আর এরকম কোনো প্রশ্ন নেই দাদা? তাহলে এই আমাদের যে লাইফটা যেটা রয়েছে, যেটা রিমেনিং পার্টটা যেটা আছে সেটা আমরা দেখবো, আর অন্য কোনো দিন একটা করার জন্য শিডিউলটা দেখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা দারুণ প্রোগ্রাম করার জন্য, অসংখ্য আপনাকে ধন্যবাদ। তো যারা ভিউয়ার আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, কালকে 7:30 থেকে আমাদের আছে 48th ফেসবুক লাইভ, যেটা বাদশাহ মিত্র আর দেবাশিস দা করেছে। তাহলে আপনারা চলে আসবেন। টিল দেন, গুড নাইট, গুড ডে, অ্যান্ড বন্দে মাতরম। ওকে, I will thank you.